শিক্ষার্থীরা, আমি ডক্টর রাহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা হাইপোক্সিয়া নিয়ে কথা বলবো। হাইপোক্সিয়া কী জিনিস? হাইপোক্সিয়া ইজ দ্য রিডিউসড অ্যাবিলিটি অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য অক্সিজেন টু দ্য টিস্যু, অর্থাৎ সেলের ভিতরে অক্সিজেন যে যাওয়ার কথা, সেই অক্সিজেনটা যথেষ্ট পরিমাণ যাচ্ছে না, অথবা সেল অক্সিজেন যথেষ্ট পরিমাণে পাচ্ছে না। এই যে না পাওয়ার অবস্থাটা, যে অক্সিজেনের যে শূন্যতা, অক্সিজেনের যে কমে যাওয়াটা, অক্সিজেনের সেলের ভিতরে অক্সিজেন যাওয়ার পরিমাণটা যে কমে যাওয়াটা, হ্রাস পাওয়াটা, এটা কি বলা হয়? হাইপোক্সিয়া। তাহলে রিডিউসড অ্যাভেলেবিলিটি অফ অক্সিজেন টু দ্য টিস্যু ইজ কল্ড হাইপোক্সিয়া। তাহলে কী কী কারণে হাইপোক্সিয়া হতে পারে আমাদের যদি একটা আইডিয়া, একটু চিন্তা করি আমরা জানি। তাহলে এটা যদি সেল হয়, এটা যদি আমার সেল হয়, ঠিক আছে, এটা হলো সেল, এটা নিউক্লিয়াস সেল, এবং আমার দরকার পড়বে সেলের ভিতরে যেতে হবে অক্সিজেন। অক্সিজেনটা আসবে কোথা থেকে? অক্সিজেন আসবে অ্যাটমসফিয়ার থেকে, অর্থাৎ এই আমার যে হচ্ছে অ্যাটমসফিয়ারে কি আছে? অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন। এই অ্যাটমসফিয়ারে আছে অক্সিজেন। এই অ্যাটমসফিয়ার থেকে আমাকে আসতে হবে কোথায়? এই অ্যাটমসফিয়ার থেকে আসতে হবে সেলে অক্সিজেনকে, ঠিক আছে। আসার পথে কি কি জায়গা পড়ে? তাহলে একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, ঠিক আছে, যেখানে, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে বায়ুমণ্ডল যে আমাদের এখানে, যেখানে অক্সিজেনটা আছে, ঠিক আছে। এরপরে এই অ্যাটমসফিয়ারের অক্সিজেন কোথায় যায়? যায় হচ্ছে আমাদের যে শ্বাসনালী আছে, শ্বাসনালীর মাধ্যমে আমাদের যে লাংস আছে, সেই লাংসের মধ্যে, ঠিক আছে, অ্যালভিওলাই এরকম অ্যালভিওলাই আছে আমার, সেই লাংসের ভিতরে হচ্ছে তাহলে অ্যাটমসফিয়ার থেকে, ঠিক আছে, নোজ দিয়ে অক্সিজেন যাচ্ছে, ঠিক আছে, ট্রাকিয়া দিয়ে, দেন লাংসে আসবে, ঠিক আছে। তাহলে অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে, সে অক্সিজেন প্রথমে রেসপিরেটরি ট্র্যাক দিয়ে যাবে, গিয়ে লাংসে সব যাবে, তার মানে ভেন্টিলেশন হবে। এরপরে কি হবে? রেসপিরেটরি যে মেমব্রেন আছে, 6 লেয়ারের যে রেসপিরেটরি মেমব্রেন, সে রেসপিরেটরি মেমব্রেন পার করে হচ্ছে এই রেসপিরেটরি মেমব্রেন, ঠিক আছে, রেসপিরেটরি মেমব্রেন, এই রেসপিরেটরি মেমব্রেনকে ক্রস করে তারপরে কোথায় আসবে? ক্যাপিলারিতে, তারপরে আসবে ঠিক আছে। তাহলে এই অক্সিজেন যে আসছে অক্সিজেন যেটা আসতেছে, সেই অক্সিজেন লাংসের মধ্যে অক্সিজেন আসলো, অক্সিজেন ডিফিউজ হলো কোথায়? ক্যাপিলারিতে। ক্যাপিলারি দিয়ে অক্সিজেন যায় যেতে এবং আলটিমেটলি কোথায় চলে যাবে? দেন টু দ্য সেলের ভিতরে যাবে, এবং সেল এই অক্সিজেনকে ইউটিলাইজ করবে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে এটিপি তৈরি করবে, ঠিক আছে, তার এনার্জি তৈরি করার জন্য খাদ্যকে ভেঙে। এখন আলটিমেটলি তাহলে সেল কি কি কারণে হচ্ছে অক্সিজেন না পেতে পারে? তাহলে আমরা প্রথম থেকে চিন্তা করি, তাহলে আমরা বললাম যে অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলে অক্সিজেন আছে, সেটা হচ্ছে আমার রেসপিরেটরি ট্র্যাক, যা প্রথমে নোজ, ফ্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, দেন লাংস, অ্যালভিলাই আসলো। তাহলে এটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে। সেই রেসপিরেটরি ট্র্যাক দিয়ে কোথায় আসলো? অ্যালভিলাই। এখন অ্যালভিওলাই হচ্ছে অ্যাক্টিভ আছে, তাহলে অ্যালভিলাই দিক থেকে কি হবে? রেসপিরেটরি মেমব্রেন দিয়ে অক্সিজেন এক্সচেঞ্জ হয়ে ডিফিউশন হয়ে চলে আসবে কোথায়? অক্সিজেনে। অক্সিজেন কিসে হবে? হিমোগ্লোবিনের সাথে, ক্যাপিলারিতে কি করবে? হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারে, ডিজলভ স্টেটে রাখতে পারে, এবং আলটিমেটলি এই ক্যাপিলারি ব্লাড হচ্ছে, অর্থাৎ দিয়ে আলটিমেটলি হচ্ছে আর্টারিয়াল ব্লাড হচ্ছে
ক্যাপিলারি থেকে আর্টারি, আর্টারি থেকে আবার আলটিমেটলি ক্যাপিলারি হয়ে এটা চলে যাবে কোথায়, সেলের ভেতরে। তাহলে আর্টারিয়াল ব্লাডে অক্সিজেন যাচ্ছে হিমোগ্লোবিনের সাথে এবং হচ্ছে ক্যাপিলারি না রেখে আমরা আর্টারিয়াল ব্লাড লিখি, তাহলে আর বুঝতে সুবিধা হবে। আর্টারিয়াল ব্লাড, হ্যাঁ আর্টারিয়াল ব্লাড দিয়ে তারপরে অক্সিজেন চলে যাচ্ছে কোথায়, সেলের ভিতরে। ঠিক আছে, তাহলে কোন কোন জায়গায় হচ্ছে আমাদের কি কি কারণে হচ্ছে হাইপোক্সিয়া হতে পারে সেটা তাহলে একটু আমরা যদি চিন্তা করি ইজিলি কিন্তু আমরা পেয়ে যাব। কোথায়, প্রথম হচ্ছে সোর্স মানে হচ্ছে যেখান থেকে আমি অক্সিজেন পেতে পারি। তার প্রথম সোর্স হচ্ছে অ্যাটমসফিয়ার। তাহলে আমার যদি ডিক্রিজ অক্সিজেন টেনশন ইন অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে যে অক্সিজেন টেনশন আছে সেটা যদি ডিক্রিজ থাকে, অর্থাৎ অক্সিজেন যদি অ্যাটমসফিয়ারে খুব বেশি মানে অ্যাভেলেবল না হয় সেক্ষেত্রে, অর্থাৎ আমি যেখান থেকে অক্সিজেন নিব, বাতাস নিব, সেইখানেই সমস্যা, সোর্সেই সমস্যা, তাহলে অক্সিজেন টেস্ট। তারপরে কী হচ্ছে, আমার যদি রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ঠিক আছে কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে কি হবে, অক্সিজেন হচ্ছে, তাহলে রেসপিরেটরি ট্র্যাক্ট যদি অবস্ট্রাকশন থাকে, ট্র্যাক্টে যদি অবস্ট্রাকশন থাকে বা অন্য কোনো কারণ থাকে, ঠিক আছে, আদার প্রবলেম দ্যাট ডিক্রিজ অক্সিজেন ট্রান্সপোর্ট টু লাং, ঠিক আছে, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্টের এই ট্র্যাক্টের নাক বন্ধ থাকতে পারে, ব্রঙ্কোস্পাজম থাকতে পারে যেটা অ্যাজমাতে হতে পারে, ঠিক আছে, আর লাং অ্যালভিওলাই আসলে অ্যালভিওলার ভিতর পানি থাকতে পারে, অথবা অ্যালভিওলার যে হচ্ছে সারফেক্ট আছে সেগুলোতে সমস্যা থাকতে পারে, সো সমস্যা। তারপরে কি হচ্ছে, তাহলে রেসপিরেটরি ট্র্যাক্ট, এরপরে হচ্ছে প্রবলেম ইন ডিফিউশন অফ অক্সিজেন, ঠিক আছে, diffusion of oxygen through the membrane of oxygen through the respiratory membrane। তাহলে রেসপিরেটরি মেমব্রেনে যে আছে সেটাতে যদি সমস্যা থাকে, তাহলে অ্যালভিওলাই পর্যন্ত আসলাম, যদি রেসপিরেটরি ট্র্যাক্টে অবস্ট্রাকশন আর আদার প্রবলেম কি, অ্যালভিওলাই যদি কোনো সমস্যা থাকে যে কারণে অক্সিজেন ঠিকমতো লাং পর্যন্ত পৌঁছাতে পারছে না, অথবা পৌঁছানোর পরে দেখা গেল হচ্ছে ডিফিউশন হচ্ছে না, কারণ হচ্ছে এই রেসপিরেটরি মেমব্রেনের প্রবলেম। আরেকটা কি হচ্ছে, প্রবলেম ইন ট্রান্সপোর্ট অফ অক্সিজেন থ্রু ব্লাড দিয়ে যে ট্রান্সপোর্ট হবে অক্সিজেন, সেখানে সমস্যা হচ্ছে, ঠিক আছে। আর 5 নাম্বারটা কি হবে, 5 নাম্বার হচ্ছে প্রবলেম অফ ইউটিলাইজিং অক্সিজেন বাই দ্য সেল অক্সিজেন পাচ্ছে কিন্তু কোনো কারণে সেলের কোনো সমস্যার কারণে, ঠিক আছে, সেলের কোনো সমস্যার কারণে সেল হচ্ছে এই অক্সিজেনটাকে ইউটিলাইজ করতে পারছে না। তাহলে কি কি হবে, একটা হচ্ছে অ্যাটমসফিয়ারে যদি অক্সিজেন প্রবলেম হয়, 2 নম্বর হচ্ছে প্রবলেম যদি রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো প্রবলেম থাকে, অবস্ট্রাকশন আর আদার প্রবলেম থাকে যেটা অক্সিজেনকে লাংস পর্যন্ত পৌঁছাতে থাকে না। তারপরে যদি রেসপিরেটরি মেমব্রেনে যদি কোনো সমস্যা থাকে, রেসপিরেটরি মেমব্রেনের পরে যদি আমার এই যে আর্টারিয়াল ব্লাড যে যাচ্ছে, ব্লাডের মাধ্যমে অক্সিজেন যাচ্ছে, সেই ট্রান্সপোর্টে যদি কোনো সমস্যা থাকে, এবং আলটিমেটলি যে সেলে গেল কিন্তু অক্সিজেন, কিন্তু সেলের মধ্যে কোনো সমস্যা যে কারণে সেল এই অক্সিজেনটাকে ইউটিলাইজ করতে পারছে না, আলটিমেটলি কিন্তু হাইপোক্সিয়াই হয়ে যাবে। যে এইসব বেসিক কারণে আমাদের বেসিক জিনিস যে কারণে হাইপোক্সিয়া হতে পারে, এবং এর উপর ভিত্তি করে আমরা হচ্ছে এই হাইপোক্সিয়াকে 4টা শ্রেণীতে ভাগ করি, ঠিক আছে, 4টা শ্রেণীতে ভাগ করি। ঠিক আছে, তাহলে আমরা হাইপোক্সিয়াকে ভাগ করি 4টা ভাগে। একটা হচ্ছে হাইপোক্সিয়া, যে কারণগুলো বুঝলাম সেই কারণগুলোর উপর ভিত্তি করে আমরা হচ্ছে ভাগ করি কি, হাইপোক্সিয়া। হাইপো মানে কম, অক্সিক মানে অক্সিজেন কম আছে,
হাইপক্সিয়া। ঠিক আছে, 2 নাম্বার কি হাইপক্সিক হাইপক্সিয়া, তারপরে কি অ্যানেমিক হাইপক্সিয়া, অ্যানেমিক হাইপক্সিয়া, তারপরে 3 নাম্বার কি স্ট্রেগনেন্ট হাইপক্সিয়া, স্ট্রেগনেন্ট হাইপক্সিয়া, হাইপক্সিয়া, এবং 4 নাম্বার হচ্ছে হিস্টোটক্সিক হাইপক্সিয়া। হাইপক্সিয়া। তাহলে আমরা এই যে কাজগুলো কারণগুলো দেখালাম, এই কারণগুলোর উপর ভিত্তি করে আমরা হাইপক্সিয়াকে 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে হাইপক্সিক হাইপক্সিয়া, একটা হচ্ছে অ্যানেমিক হাইপক্সিয়া, একটা হচ্ছে স্ট্রেগনেন্ট হাইপক্সিয়া, এবং হচ্ছে আলটিমেটলি আরেকটা হচ্ছে হিস্টোটক্সিক হাইপক্সিয়া। এই 4টা হাইপক্সিয়ার বাইরে ইদানিংকালে করোনার জন্য এক ধরনের স্পেশাল হাইপক্সিয়ার কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে হ্যাপি হাইপক্সিয়া। এগুলো আমাদের বইপত্রে নাই, কারণ এই করোনার সময় এই হাইপক্সিয়াটা দেখা যাচ্ছে, যেটার কারণ বা কিভাবে হচ্ছে এই সম্বন্ধে এখন পর্যন্ত কোনো কিছুই হচ্ছে আবিষ্কার হয়নি। শুধু এটাকে নতুন করে একটা ধরনের হাইপক্সিয়া, এবং এটাকে নাম করা হয়েছে হ্যাপি হাইপক্সিয়া। ঠিক আছে, তাহলে রিটেন খাতায় তোমরা এগুলোই লিখবে। ভাইভাই যদি স্যার জিজ্ঞেস করে আরও যে না আর কোনো হাইপক্সিয়া আছে কিনা, সেক্ষেত্রে বলতে হবে করোনার জন্য যে রেসপিরেটরি ডিস্ট্রেস হয় তার একটা কারণ বলা হচ্ছে এই যে হাইপক্সিয়াটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে হ্যাপি হাইপক্সিয়া। কারণ পেশেন্ট বুঝতেই পারে না যে তার অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। সাধারণত অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে আমরা খুব অসুস্থ হয়ে পড়ি, কাজ করতে পারি না, করতে পারি না, বোঝা যায়। কিন্তু এই সময় দেখা যায় যে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে না, অথচ তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে গেছে। নর্মালি মানুষ কাজকর্ম করছে, শুধু তার একটু দুর্বলতা লাগছে, এছাড়া শ্বাসকষ্ট বা এরকম কিছু লাগছে না। এই অবস্থাটাকে বলা হচ্ছে হ্যাপি হাইপক্সিয়া করোনার কারণে। সো ভাই যদি জিজ্ঞেস করে বলতে পারো যে এই নতুন ধরনের হাইপক্সিয়া আবিষ্কার হয়েছে, যেটার নাম হচ্ছে হ্যাপি হাইপক্সিয়া, যেটার ব্যাপারে এখন পর্যন্ত ডিটেলস তেমন কিছু জানা যায়নি। সো আমরা এই 4টা হাইপক্সিয়া নিয়ে কথা বলবো। হাইপক্সিক হাইপক্সিয়া, হাইপো মানে অর্ধেক, হাইপো মানে কম, অক্সিয়া মানে অক্সিজেন, তার মানে হচ্ছে অক্সিজেন কোথাও কম আছে, সেই কারণে হাইপক্সিয়া আছে। অর্থাৎ যে অক্সিজেন আমি নিব সেই অক্সিজেনই পাচ্ছি না, সেই অক্সিজেনটারই সমস্যা অক্সিজেনের। তাহলে অক্সিজেনের অ্যাভেলেবিলিটি কম হওয়ার কারণে হাইপক্সিয়া হবে। তাহলে হাইপক্সিক হাইপক্সিয়া, এবং এই হাইপক্সিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই হাইপক্সিয়া নিয়েই বেশি পড়া হয়। হাইপক্সিক হাইপক্সিয়া, ঠিক আছে, হাইপক্সিক হাইপক্সিয়া, ঠিক আছে। হাইপক্সিয়া কেন হবে? ইট অকার্স ডিউ টু ডিক্রিজ অক্সিজেন অ্যাভেলেবিলিটি ইন দ্য অ্যাটমসফিয়ার অর ইন দ্য সোর্স। অর্থাৎ হচ্ছে অক্সিজেনের যদি অ্যাভেলেবিলিটি কম থাকে, ঠিক আছে, যে লাংসে যে অক্সিজেন পাবে সেই অক্সিজেন যদি না পাওয়ার কারণ যদি অ্যাটমসফিয়ারে অথবা অন্য সোর্সে যদি আমার অক্সিজেন কম থাকে, সেই ক্ষেত্রে যে হাইপক্সিয়া হবে সেটা হচ্ছে হাইপক্সিক হাইপক্সিয়া। তাহলে আমরা বললাম হোয়ের হাইপক্সিয়া অকার্স ডিউ টু decrease oxygen availability in the atmosphere or in the source, it is called hypoxic hypoxia. কি কারণে হতে পারে একটু খেয়াল করে করতে হবে। এখানে আমরা যে সোর্স দেখিয়েছিলাম, তাহলে কি কারণে হাইপক্সিক হাইপক্সিয়া হতে পারে? একটা হচ্ছে যদি আমার অ্যাটমসফিয়ারে অক্সিজেন কম থাকে, অ্যাটমসফিয়ারে যদি অক্সিজেন কম থাকে তাহলে 1 নাম্বার লো অক্সিজেন ইন অ্যাটমসফিয়ার, ঠিক আছে, অ্যাটমসফিয়ার অর সোর্সে যদি আমার অক্সিজেনটা কম থাকে। আচ্ছা, সোর্সে অক্সিজেন আছে, কিন্তু আমরা বলেছিলাম কি রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, তাহলে পালমোনারি ভেন্টিলেশন, ঠিক আছে, যদি ডিক্রিজ পালমোনারি ভেন্টিলেশন থাকে। ডিক্রিজ পালমোনারি ভেন্টিলেশন কেন হবে? যদি আমার ভেন্টিলেশন ডিক্রিজড পালমোনারি ভেন্টিলেশন, অর্থাৎ পালমোনারি ভেন্টিলেশন কখন ডিক্রিজ হবে? আমি যদি ঠিকমতো অক্সিজেন নিতে না পারি। কখন নিতে পারবো না? যদি আমার নাকে যদি অবস্ট্রাকশন থাকে বা এগুলো আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে। তাহলে যদি হচ্ছে ডিক্রিজড পালমোনারি ভেন্টিলেশন থাকে, তারপরে কি 3 নম্বরে কী হবে? ভেন্টিলেশনও ঠিক আছে, তারপরে কি হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট যদি অক্সিজেনেশন হয়, অর্থাৎ ওই যে বলেছিলাম যে ডিফিউশন যদি কম থাকে, তাহলে ইনঅ্যাডিকুয়েট অক্সিজেনেশন ইন ব্লাড, অর্থাৎ ব্লাডের ডিফিউশন, অক্সিজেনের ডিফিউশন প্রপারলি হচ্ছে না, ইনঅ্যাডিকুয়েট অক্সিজেনেশন হচ্ছে, ঠিক আছে। লাংসে যে অক্সিজেন আসছে,
লাংসে যে অক্সিজেন আসছে সেই অক্সিজেন প্রপারলি কিন্তু পালমোনারি ভেন্টিলেশনের মাধ্যমে আমি যথেষ্ট পরিমাণ অক্সিজেন নিলেও সেই অক্সিজেন ডিফিউজ হয়ে ব্লাডে যেতে পারছে না, এই কিছু সমস্যার কারণে। আর 4 নম্বর যেটা আমরা বলি সব দিক যদি ভালো থাকে, যদি আমার হার্ট ভালো না থাকে, সে হার্ট ভালো করে পাম্প করতে পারবে না, আর সে পাম্প না করলে স্বাভাবিকভাবে ব্লাড কম যাবে, ব্লাড কম যাওয়া মানে হচ্ছে হিমোগ্লোবিন কম যাবে, তার মানে হচ্ছে অক্সিজেন কম যাবে। সো সেক্ষেত্রেও হাইপোক্সিয়া হবে। সো 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্ডিয়াক ডিসঅর্ডার, অর্থাৎ হার্টের সমস্যা থাকলে। ঠিক আছে, তাহলে হাইপোক্সিয়া 4টা কারণ হতে পারে, এবং প্রত্যেকটা কারণ কেন হতে পারে। তাহলে প্রথমে আমরা যদি দেখি যে কি কারণে হচ্ছে লো অক্সিজেন টেনশন ইন অ্যাটমসফিয়ার অর সোর্স অর অ্যাটমসফিয়ারে কি কারণে হচ্ছে কম হতে পারে 1 নম্বর পয়েন্টে। ঠিক আছে, তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা বললাম যে হাইপোক্সিয়া হবে যদি লো অক্সিজেন টেনশন থাকে ইন অ্যাটমসফিয়ার অর ইন দ্য সোর্স। তাহলে কি, অর্থাৎ যদি অক্সিজেন যথেষ্ট পরিমাণ প্রোভাইড করতে না পারি, কখন হবে? প্রথম কথা, যদি আমরা পাহাড়ে যাই অর্থাৎ হাই অ্যালটিটিউড, তাহলে এটাকে আমরা বড় এ দিয়ে দিই, এতে, তাহলে লো অক্সিজেন এট অ্যাটমসফিয়ার অর সোর্স, তাহলে হাই অ্যালটিটিউড। আমরা সবাই জানি যে পাহাড়ে অক্সিজেনের টেনশন কম। কেন কম? আমরা নর্মালি যে প্রেশারটা করি, বায়ুর চাপ মাপি, সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উপর থেকে। সমুদ্রপৃষ্ঠটাকে আমরা স্বাভাবিক নর্মাল ধরে তার উপর ভিত্তি করে, কারণ কি মনে করি এখানে একটা পাহাড় আছে, এখানে একটা পাহাড়, এটা হচ্ছে সমভূমি, আবার এখানে হচ্ছে সমুদ্র, এবং এটা হচ্ছে আকাশ, এটা হচ্ছে আমার বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন এইখানে যে প্রেশার দিবে, স্বাভাবিক এখানে কম থাকবে, এখানে তার চেয়ে বেশি থাকবে, এবং সমুদ্রের পৃষ্ঠে তার চেয়েও বেশি বায়ুর চাপ থাকবে। বায়ুর চাপ চিন্তা করি, বায়ুমণ্ডলে যে বায়ু আছে, সে যখন আমি উপরে উঠবো চাপটা তাহলে অল্প জায়গা, চাপ কম পড়তেছে। আমি যখন সমুদ্র পৃষ্ঠে বরাবর থাকবো তখন আমার উপর চাপটা, যেহেতু জায়গা বেড়ে গেছে, তার মানে বেশি বায়ু, তাহলে বেশি চাপ পড়তেছে, তাহলে চাপ বেড়ে যাচ্ছে। কিন্তু আমি যখন সমুদ্র পৃষ্ঠে যাচ্ছি, আরও নিচে চলে যাচ্ছি, তাহলে আরও বেশি চাপ করতেছে, এই জন্য কিন্তু সমুদ্রপৃষ্ঠে অনেক বেশি চাপ থাকে। ঠিক আছে, তাহলে এই কারণে যখন আমরা পাহাড়ে উঠি, হাই অ্যালটিটিউডে যাই, তখন কিন্তু যেহেতু বায়ুমণ্ডলের এই চাপ কমে যায়, তার মানে এটা অক্সিজেন যেহেতু আছে তার একটা কন্টেন্ট, সে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটাও কিন্তু বায়ুমণ্ডলে কমে যাবে। আমরা দেখেছিলাম যে 60 মিলিমিটার অফ মার্কারি প্রেশারে সে 89% স্যাচুরেশন পাই অনেক সময় আমরা হাই অ্যালটিটিউড, এবং তার চেয়ে যখন আরও বেশি বেড়ে যায় তখন আর আমাদের পক্ষে কিন্তু 60 পর্যন্ত আমরা টলারেট করতে পারি, তারপরে কিন্তু আর পারি না। সো তাহলে একটা হাই অ্যালটিটিউড, অর্থাৎ যদি সমুদ্রে যাই, আর একটা কী যদি মনে করি আমরা কোনো ক্লোজড জায়গায় নিঃশ্বাস নিচ্ছি, মনে করি আমি এই ঘরেটার মধ্যে আছি, ঘরটা বন্ধ হয়ে গেল, এবং এখান থেকে বাতাস চলাচলের কোনো রাস্তা নেই, এটা একটা বদ্ধ ঘর, মনে করো লিফটে আটকে পড়লো, সেখানে তোমার অক্সিজেন আছে, কতক্ষণ তুমি সেখান থেকে শ্বাস নিতে পারবা? যদি তোমাকে অনেকক্ষণ ধরে আটকে পড়তে হয়, তারপর স্বাভাবিকভাবে ওখানে যে অক্সিজেন আছে সেটা কিন্তু ইউটিলাইজ হয়ে গিয়ে একসময় তোমার হাইপোক্সিয়া হবে। সো ওয়াইল ব্রিদিং এয়ার ইন ক্লোজড প্লেস, কোনো ক্লোজ জায়গায় যদি আমরা ব্রিদিং নেই এবং সেখানে অক্সিজেন টেনশন কমে যায়, সেক্ষেত্রে তাহলে ওয়াইল ব্রিদিং ইন ক্লোজড প্লেস, তাহলে কোনো ক্লোজড জায়গায়, যেমন আমরা বললাম যে লিফটে যদি অক্সিজেন আছে বা কাউকে কোনো একটা ছোট জায়গার মধ্যে বন্দি করে ফেলা হলো এবং বাতাস চলাচলে কোনো রাস্তা দেওয়া হলো না, স্বাভাবিকভাবে কিন্তু নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাবে। সো মনে করি কোনো মানুষকে কফিনে শুইয়ে দেওয়া হলো এবং সব দিকে বন্ধ করে দেওয়া হলো, ভিতরে বাতাস চলাচলে কোনো ব্যবস্থা নেই, তার যে তার কিন্তু হাইপোক্সিয়াই হবে আলটিমেটলি। সো তাহলে হাই অ্যালটিটিউডে ওয়াইল ব্রিদিং ইন ক্লোজড ক্লোজ প্লেস। এছাড়া আর কোথায় হবে? মনে করি কেউ অক্সিজেন নিচ্ছে, কোথা দিয়ে? সিলিন্ডার দিয়ে নিচ্ছে, সিলিন্ডারে যে আমরা অক্সিজেন পাই, অক্সিজেন টেন্ট আছে, সো এইগুলোর মাধ্যমে যখন কোনো গ্যাস মিক্সচার আমরা ইউজ করি, সেখানে যদি অক্সিজেনের কনসেন্ট্রেশনটা কম দেওয়া হয়, অর্থাৎ যে সিলিন্ডার আমরা ইউজ করতেছি সেখানে অক্সিজেনের পরিমাণ কম দেওয়া আছে, যেমন এখন করোনার সময় আমরা বলতেছি হাই ফ্লো অক্সিজেন লাগবে, এখন নর্মাল আমরা যে সিলিন্ডার আছে সেখানে আমি 2 লিটার মনে করতেছি, 3 লিটার মনে করতেছি হাই অক্সিজেন যাচ্ছে, বাট একটা করোনার পেশেন্টের জন্য এই 3 লিটারের কোনো লাভ নেই, তার জন্য কিন্তু এটা সোর্সের কম, এটাও কিন্তু হাইপোক্সিয়ার কারণ সে যে বাতাসটা নিচ্ছে সেটার স্যাচুরেশন কিন্তু এখানে অক্সিজেনটা কম, তার যতটুকু লাগবে।
সো সেক্ষেত্রেও কিন্তু তাহলে যেটা হচ্ছে যে ব্রিদিং করব যখন আমি, তাহলে যে সিলিন্ডার মাধ্যমে অথবা যে চেম্বার থেকে আমি অক্সিজেনটা নিচ্ছি, সেখানে যে গ্যাসের মিক্সচার আছে, এখানে যে অক্সিজেনের পার্টটা আছে, সেটা যদি হচ্ছে কম থাকে, সেটাতে যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে, সেটাও একটা সোর্স, তাহলে সেখান থেকেও কিন্তু আমরা অক্সিজেন হচ্ছে কম পাবো, তার মানে হাইপক্সিক হবে। তাহলে ওয়াইল ব্রিদিং গ্যাস মিক্সচার, তাহলে 3 নম্বর কারণ ওয়াইল ব্রিদিং গ্যাস মিক্সচার, ঠিক আছে, while breathing gas mixture containing low partial pressure, তাহলে containing low partial pressure of oxygen, ঠিক আছে। তাহলে এই অ্যাটমসফিয়ার বা সোর্সের কারণের মধ্যে কিন্তু আমরা 3টা পেয়ে গেলাম। একটা হচ্ছে যদি হাই অ্যালটিটিউড থাকে, অথবা যদি আরেকটা যদি আমরা যদি ক্লোজড কোনো প্লেসে ব্রিদিং নেই, আর যদি হচ্ছে আমি যে গ্যাস মিক্সচার ইউজ করি, সেই সিলিন্ডার বা যে ইউজ করবো গ্যাস মিক্সচার ইউজ করবো, সেখানে যদি অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কম থাকে, যে পরিমাণে দুটো গ্যাস মেশানো দরকার নাইট্রোজেন অক্সিজেন, সেই হিসাবে না করে অক্সিজেনের পরিমাণ কম আছে, ঠিক আছে, যেটা হয় আমাদের দেশে ভেজাল হিসাবে, সো সেই অক্সিজেন যদি কম থাকে, সেটাও কিন্তু হাইপক্সিয়ার কারণ হবে। সো তাহলে এই কারণে, তাহলে এই যে হাইপক্সিয়ায় কি হচ্ছে, আমার টোটাল বডি সব ঠিক আছে, কিন্তু যেহেতু আমি অক্সিজেন পাচ্ছি না, তাই আমি অক্সিজেন টিস্যুতে দিতে পারছি না। তাহলে যদি আমি অক্সিজেন দেই, তাহলে রোগী ভালো হয়ে যাবে, সেটাই হচ্ছে হাইপক্সিয়া, ঠিক আছে। 2 নম্বর আমরা কারণ কি বলেছিলাম? 2 নম্বর কারণ আমরা যেটা বলেছিলাম যে তারপরে 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে যদি রেসপিরেটরি ডিসঅর্ডারস অ্যাসোসিয়েটেড উইথ পালমোনারি ভেন্টিলেশন, যদি ডিক্রিজ পালমোনারি ভেন্টিলেশন হয়, তাহলে 2 নম্বর, ওটাতে এ দিছিলাম, এটা বি দিলাম। বিতে হলো কি রেসপিরেটরি, ওখানে আমি সংক্ষেপে লিখছিলাম অল্প, তাহলে রেসপিরেটরি ডিসঅর্ডারস অ্যাসোসিয়েটেড উইথ respiratory disorders are associated with decreased pulmonary ventilation. Pulmonary ventilation, ঠিক আছে, ডিক্রিজ হবে। পালমোনারি ভেন্টিলেশন ডিক্রিজ হওয়ার জন্য রেসপিরেটরি যেসব ডিসঅর্ডার দায়ী থাকবে, প্রথমে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে অবস্ট্রাকশন অফ দ্য রেসপিরেটরি প্যাসেজ, ঠিক আছে। তাহলে এর মধ্যে 1 নম্বর কারণ অবস্ট্রাকশন, তার রেসপিরেটরি প্যাসেজ যদি অবস্ট্রাকশন থাকে, অবস্ট্রাকশন ইন রেসপিরেটরি প্যাসেজ, আমার যে রেসপিরেটরি প্যাসেজ নোজ থেকে আমার অ্যালভিওলাই পর্যন্ত যে রাস্তা, সে রেসপিরেটরি প্যাসেজ যদি অবস্ট্রাকশন থাকে, যেমন এক্সাম্পল হচ্ছে অ্যাজমাতে আমাদের রেসপিরেটরি অবস্ট্রাকশন থাকে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে রেসপিরেশনের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু হাইপক্সিয়া থাকে। সো অবস্ট্রাকশন ইন রেসপিরেটরি প্যাসেজ যেমন অ্যাজমাতে, ঠিক আছে। তারপরে কী কারণে হতে পারে, এটা হচ্ছে যদি আমার রেসপিরেটরি মাসল যেগুলো আছে, যেগুলো আমি রেসপিরেশনের জন্য ভেন্টিলেশনের জন্য আমার কী লাগবে, মাসল ইউজ করতে হবে। এখন কোনো কারণে নার্ভাস অথবা মেকানিক্যাল কোনো কারণে যদি আমি মাসলগুলোকে ইউজ করতে না পারি, মাসলগুলো যদি প্যারালাইসিস থাকে, মুভমেন্ট ঠিক মতো না হয়, সেইটার কারণে কিন্তু হচ্ছে আমার হাইপক্সিক কারণ আমি শ্বাসই নিতে পারছি না, আমার যদি এই মাসলগুলো হচ্ছে হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, তাহলে আমি রেসপিরেশন নিতে পারছি না, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু আমি হচ্ছে কি লাং এক্সপান্ড করতে পারছি না, সেক্ষেত্রেও কিন্তু আমার হাইপক্সিয়া হচ্ছে। সো 2 নম্বর যেটা, সেটা হচ্ছে নার্ভাস অ্যান্ড মেকানিক্যাল hinders to respiratory movement, অর্থাৎ নার্ভাস অ্যান্ড মেকানিক্যাল কজেস টু রেসপিরেটরি, দ্যাট ডিক্রিজেস দ্য রেসপিরেটরি মুভমেন্টস। এক্সাম্পল কি, পোলিওমাইলাইটিস, ঠিক আছে।
সেক্ষেত্রে হতে পারে। সো নার্ভাস অ্যান্ড মেকানিক্যাল হ্যান্ডার্স, অর্থাৎ নার্ভাস অথবা মেকানিক্যাল কোনো প্যারালাইসিসের কারণে রেসপিরেটরি মাসলগুলো যদি ইউজ করতে না পারি, তাহলে আমি লাং এক্সপান্ড করতে পারবো না। লাং এক্সপান্ড না করতে পারলে এনাফ অক্সিজেন ঢুকবে না, ভেন্টিলেশন হবে না, ভেন্টিলেশন না হলে স্বাভাবিকভাবে অক্সিজেন কম যাবে এবং আমার হাইপক্সিয়া হবে। সো 2 নম্বর এখানে যেটা আছে সেটা হচ্ছে নার্ভাস অ্যান্ড মেকানিক্যাল হ্যান্ডার্স টু রেসপিরেটরি মুভমেন্টস। তারপরে কি 3 নম্বর, ঠিক আছে, এটার আন্ডারে কিন্তু সব, এই জন্য এই পয়েন্টটা রেখে দিচ্ছি। 3 নম্বর কি পয়েন্ট, একটু চিন্তা করে যদি বলো। 3 নম্বর হচ্ছে কি, তাহলে আমার রেসপিরেশন নেওয়া হবে কে, এখানে সবই ভেন্টিলেশন নিয়ে কথা হচ্ছে, ভেন্টিলেশন করাবে কে, রেসপিরেটরি সেন্টার। সো যদি আমার রেসপিরেটরি সেন্টারে কোনো সমস্যা হয়, পাশে যদি কোনো টিউমার থাকে, ব্রেইনে কোনো টিউমার আসলে সেটা রেসপিরেটরি সেন্টারকে প্রেশার দিয়ে দিল, রেসপিরেটরি সেন্টার কাজ করতে পারছে না, সেক্ষেত্রে আমি রেসপিরেশন নিতে পারবো না, সেখানে আমার পালমোনারি ভেন্টিলেশন হচ্ছে না, হচ্ছে হ্যাম্পার্ড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমার হাইপক্সিয়া ডেভেলপ করবে। সো ডিপ্রেশন অফ দ্য রেসপিরেটরি, 3 নম্বর হচ্ছে ডিপ্রেশন অফ রেসপিরেটরি সেন্টার of respiratory center, example কি, ব্রেন টিউমার, ঠিক আছে, ব্রেন টিউমার, বড় একটা টিউমার গিয়ে প্রেশার করলো রেসপিরেটরি সেন্টারকে, রেসপিরেটরি সেন্টার ঠিকমতো কাজ করতে পারছে না, সে কারণে। আর এটা কি মুভমেন্ট কেন করতে পারবো না, যদি আমার হচ্ছে লাংসের ভিতরে যদি কি হয়, হচ্ছে বাতাস পানি এগুলো যদি ঢুকে যায়, সেক্ষেত্রেও আমার হচ্ছে প্রেশার দিবে, আমি লাংসটা এক্সপ্যান্ড করতে পারি না, যেমন হচ্ছে নিউমোথোরাক্সে হয়। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমার অ্যাটমসফিয়ারে, এটার ক্যারেক্টারিস্টিক পয়েন্ট হচ্ছে অ্যাটমসফিয়ারে অক্সিজেন এনাফ আছে, কিন্তু সেই অক্সিজেনটাকে আমি লাংস পর্যন্ত পৌঁছাতে পারছি না, হয় অবস্ট্রাকশনের জন্য, না হয় আমার মাসলের সমস্যা, মাসল মুভমেন্টের জন্য, অথবা আমার রেসপিরেটরি ট্র্যাক্টের রেসপিরেটরি সেন্টারের সমস্যা, রেসপিরেশন নিতে পারছি না, সে কারণে, এগুলো কারণে হচ্ছে ইউজ করতে পারছি না। এখন না, অ্যালভিওলাই পর্যন্ত আসলো, ঠিক আছে, কিন্তু তারপরে অক্সিজেনেশনটার সমস্যা হবে, সেই কারণে আমি আর হচ্ছে অক্সিজেনটা ব্লাডে যেতে পারলো না। তাহলে 3 নম্বর যে পয়েন্ট, সবই কিন্তু হাইপক্সিয়া অনেক ইম্পর্ট্যান্ট জিনিস। তাহলে 3 নম্বর সি, ঠিক আছে, সিতে কি বললাম, সিতে হচ্ছে রেসপিরেটরি ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ ইনঅ্যাডিকুয়েট অক্সিজেনেশন অফ ব্লাড ইন লাং। তাহলে 3 নম্বর হচ্ছে রেসপিরেটরি ডিসঅর্ডারস অ্যাসোসিয়েটেড উইথ inadequate oxygenation of blood। যদি অক্সিজেনেশন ব্লাডে ঠিকমতো না হয়, তো সেটা কেন হবে না, কি কারণে হতে পারে না, তাহলে লাংয়ে অ্যালভিওলাই দিয়ে প্রথমে বলেছিলাম, তাহলে আগেই বলেছি যে রেসপিরেটরি মেমব্রেনে যদি সমস্যা থাকে, আমরা জানি রেসপিরেটরি মেমব্রেন যদি ঠিক হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে হবে না, আমার যে অ্যালভিওলাই, যে এই অ্যালভিওলের যে ইলাস্টিসিটি, সেই ইলাস্টিসিটি যদি সমস্যা থাকে, সেক্ষেত্রেও হতে পারে না, যেটা হচ্ছে এমফাইসিমাতে। তাহলে ইম্পেয়ার্ড অ্যালভিওলার ডিফিউশন, তাহলে এটার 1 নাম্বার হচ্ছে ইম্পেয়ার্ড অ্যালভিওলার ডিফিউশন। কেন হবে না, এই এমফাইসিমাতে, এক্সাম্পল হচ্ছে এমফাইসিমা একটা ডিজিজ, যে কারণে লাংসগুলোর এই যে অ্যালভিওলার ইলাস্টিসিটি কমে হচ্ছে রেসপিরেশনের সমস্যা হবে, সেই কারণে হচ্ছে এই ডিফিউশনটা ঠিকমতো হবে না। সো এমফাইসিমা, ঠিক আছে, এমফাইসিমার কারণে হতে পারে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি অ্যালভিওলাই, মনে করি কোনো কারণে অনেক অ্যালভিওলাইগুলো ফাইব্রোসিস হলো, ঠিক আছে, তাহলে যদি ফাইব্রোসিস হয়, তার মানে সেই অ্যালভিওলাইটা কী হবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আমার অ্যালভিওলাইটা ওখানে হচ্ছে কাজ করতে পারবে না, ফাইব্রোসিস হয়ে তার যে অ্যালভিওলাই নর্মাল যে স্ট্রাকচার সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, ফলে হচ্ছে অ্যালভিওলাই দিয়ে যে অ্যালভিওলাইয়ের যে এক্সচেঞ্জ, অ্যালভিওলার ভেন্টিলেশন নেবে, অ্যালভিওলার যে ওয়াল আছে, আমরা জানি যে রেসপিরেটরি মেমব্রেনের 6টা লেয়ারের প্রথমেই হচ্ছে সারফেক্টেন্ট, আর তারপরে হচ্ছে অ্যালভিওলার ইপিথেলিয়াম, ফাইব্রোসিসের কারণে অ্যালভিওলার ইপিথেলিয়াম হচ্ছে চেঞ্জ হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে যায়, তার ফলে কি হচ্ছে ডিফিউশন হতে পারে না, সেগুলো সেই অ্যালভিওলাইগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সো সেকেন্ডটা যদি কোনো কারণে ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই বেড়ে যায় ডিউ টু ফাইব্রোসিস, তাহলে 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে প্রেজেন্স অফ নন ফাংশনিং অ্যালভিওলাই। তাহলে যদি আমার নন ফাংশনিং অ্যালভিওলাই বেশি থাকে, প্রেজেন্স অফ নন ফাংশনিং অ্যালভিওলাই কিসে হবে, এক্সাম্পল হচ্ছে ফাইব্রোসিস,
যেমন কোনো রোগীর টিবি হয়েছে অনেক আগে, বেশ ভালো টিবি ছিল, তাদের কিন্তু লাং ফাইব্রোসিস হয়, সেখানে কিছু কিছু কিন্তু হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই তৈরি হতে পারে। সো ফাইব্রোসিস যদি হয় সেক্ষেত্রে প্রেজেন্স অফ নন ফাংশনিং অ্যালভিওলাই, সেক্ষেত্রে কী হবে, আমার ফিজিওলজিক্যাল ডেড স্পেসের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, সেখানে ইনঅ্যাক্টিভ অ্যালভিওলের সংখ্যা বেড়ে গিয়ে ফিজিওলজিক্যাল ডেড স্পেসের পরিমাণ বেড়ে যাবে, ফলে অ্যালভিওলার যে ভেন্টিলেশন সেটা ডিক্রিজ হয়ে যাবে, ভেন্টিলেশন পারফিউশন রেশিও কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন টেনশন কমে যাবে এবং হাইপক্সিয়া হবে। তারপরে কি 3 নম্বর সিতে কি আসবে, সিতে আছে যদি অ্যালভিওলাইয়ের ভিতরে পানি ঢুকে যায় অথবা অন্য কিছু থাকে, তাহলে ফিলিং অফ অ্যালভিওলাই উইথ ফ্লুইড, পানি যদি ঢুকে যায়, যা পালমোনারি ইডিমা হলো, অ্যালভিওলার ভিতরে পানি তো চলে আসলো, ঠিক আছে, পালমোনারি ইডিমা অথবা নিউমোনিয়া অথবা পালমোনারি হেমোরেজ, ঠিক আছে, তাহলে ফিলিং অফ অ্যালভিওলাই উইথ ফ্লুইড, ঠিক আছে, অ্যাজ ইন কিসে পালমোনারি ইডিমা, নিউমোনিয়া, পালমোনারি হেমোরেজ, ঠিক আছে। তাহলে ফিলিং অফ অ্যালভিওলাই উইথ ফ্লুইড অ্যাজ ইন পালমোনারি ইডিমা, পালমোনারি নিউমোনিয়া, পালমোনারি হেমোরেজ, এগুলো অর্থাৎ যদি অ্যালভিওলার ভিতরে পানি জমে যায়, হ্যাঁ, যার এখন হার্ট ফেইলার ডেভেলপ করে, যেমন সিসিএফ থাকে, তখন পালমোনারি হচ্ছে ফ্লুইড এর কারণে হাইপারটেনশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যালভিওলার ভিতরে পানি চলে আসে, সেই এটাকে আমরা বলি পালমোনারি ইডিমা, ঠিক আছে। তো পালমোনারি ইডিমা হতে পারে, অর্থাৎ যদি অ্যালভিওলার ভিতরে ফ্লুইড থাকে, যদি কোনো কারণে অ্যালভিওলার ভিতরে লাংসের ইনজুরি বা অন্য কারণে কি অ্যালভিওলার ভিতরে হচ্ছে রক্ত চলে গেল, সেই ক্ষেত্রেও কি হচ্ছে পালমোনারি হেমারেজ হলো, সেই ক্ষেত্রেও কিন্তু সেই অ্যালভিওলাই কিন্তু আর কাজ করতে পারবে না, কারণ এখানে পানি থাকার কারণে বা হচ্ছে রক্ত থাকার কারণে সেখানে ইনফেকশন কাটার জন্য কী হবে, ওখানে কিন্তু অক্সিজেন গিয়ে আর হচ্ছে ডিফিউশন হতে পারবে না, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু ইনঅ্যাক্টিভ অ্যালভিওলের পরিমাণ বেড়ে গেল। সো ফিলিং অফ অ্যালভিওলাই উইথ ফ্লুইড আর হচ্ছে লাইক পালমোনারি ইডিমা আর পালমোনারি হ্যামারেজ। আরেকটা কী হবে, লাংস যদি কোলাপসি হয়ে যায়, অর্থাৎ যদি অ্যালভিওলার যদি এক্সপান্ডই না হয়, সেক্ষেত্রেও তো অ্যালভিওলার ভেন্টিলেশন হবে না, ঠিক আছে। তাহলে 4 নম্বর হচ্ছে লাং কোলাপস, 4 নম্বর হচ্ছে লাং কোলাপস, কোলাপস অফ লাং যদি কোলাপস করে, ঠিক আছে, কোনো কারণে যদি লাংসে কোলাপ করে, যেমন ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন বলে, যে হায়ালার লিম্ফ এখানে বা একটা বড় টিউমার আছে, ঠিক আছে, সেই টিউমার হচ্ছে এটা লাং টিউমার, প্রেশার দিল, ফলে কি হলো, পুরো রেসপিরেটরি ট্র্যাক্টটার মধ্যে চাপ হচ্ছে, ফলে রেসপিরেশন হতে সমস্যা হচ্ছে। সো কোলাপস অফ লাং এক্সাম্পল কি হচ্ছে ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন, তাহলে কোলাপস অফ দ্য লাং কোলাপস করে যায়, বড় ধরনের টিউমার যদি থাকে সেটা প্রেশারে কিন্তু লাং কোলাপস করে যায়, এক পাশে দেখা যায় লাং কোনো কাজই করছে না, সো লাং কোলাপস হলো, তো সেটার কারণে হচ্ছে আমার হবে। আরেকটা কী জিনিস, আমরা সবাই জানি সারফেক্টেন্টের কথা, সারফেক্টেন্ট না হলে কোনোভাবেই আমাদের হচ্ছে লাং এক্সপান্ড করা যায় না, ঠিক আছে, যেটা কোলাপস অফ লাং প্রিভেন্ট করে সেটা হচ্ছে সারফেক্টেন্ট। শুধু সারফেক্টেন্ট যদি ল্যাক থাকে, তাহলে ল্যাক অফ সারফেক্টেন্ট, এটা হচ্ছে আরেকটা কারণ। তাহলে 5 নম্বর কারণ হচ্ছে ল্যাক অফ সারফেক্টেন্ট। আমাকে দেখো সিরিয়ালি কী কী কারণে হতে পারে হাইপক্সিয়া, সেটার কারণ নিয়েই আমরা এত কিছু বলতেছি। এই প্রত্যেকটা জিনিস যদি বোঝা যায় লাইন বাই লাইন, তাহলে কিন্তু মানে এই হাইপক্সিয়া বুঝতে বা অনেক কিছু রেসপিরেটরি প্রবলেমগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে 5 নম্বর যে কারণটা সেটা আমরা বললাম ল্যাক অফ সারফেক্টেন্ট, তাহলে হচ্ছে ল্যাক অফ সারফেক্টেন্ট যদি না থাকে, ল্যাক অফ সারফেক্টেন্ট, তাহলে এফ কি হবে, এরপরে কি কারণ হতে পারে, সারফেক্টেন্টও ঠিক আছে, যদি হচ্ছে আমার যে পাশে প্লুরাল ক্যাভিটি আছে সেই প্লুরাল ক্যাভিটির মধ্যে হচ্ছে পানি ঢুকে গেল অথবা বাতাস ঢুকে গেল অথবা ব্লাড ঢুকে গেল, তার ফলে কি হবে, বাইরে থেকে প্রেশার পড়তেছে, লাংসের অ্যালভিওলাইগুলো, এগুলো লাংসগুলো, এটাও এক ধরনের কোলাপস আসতেছে, প্রেশার পড়তেছে, সেই কারণে হচ্ছে কী হবে, এই যে ভেন্টিলেশন, সেই ভেন্টিলেশন অর্থাৎ অ্যালভিওলার ভেন্টিলেশন ঠিকমতো হবে না। সো অ্যাবনর্মাল ফিলিং, ঠিক আছে, যদি অ্যাবনর্মাল প্লুরাল ক্যাভিটি কালেকশন বলতে পারি আমরা, অ্যাবনর্মাল কালেকশন ইন প্লুরাল ক্যাভিটি, ঠিক আছে, যেমন নিউমোথোরাক্স,
পানি বাতাস ঢুকে যাবে। নিউমোথোরাক্স, প্লুরাল ক্যাভিটিতে বেশি পরিমাণে হচ্ছে কোনোভাবে কেউ কারো বুকে ছুরি মারলো, কোনোভাবে অ্যাক্সিডেন্টে গিয়ে কোনো কিছু দিয়ে বুকের ভিতরে ঢুকে গেল, তার ফলে কী হবে, বাইরে থেকে বাতাস তখন লাংসের ভিতরে, আমরা এদিক দিয়ে শ্বাস নেওয়া দরকার পড়তেছে না, এদিক দিয়ে বাতাস ঢোকা শুরু হয়ে গেল। তাহলে এই যে পাশ থেকে বাতাস ঢুকে গেল, কোথায় যাবে, যাবে তো সে প্লুরাল ক্যাভিটিতে। এই যে অবস্থাটা, সে সময় কী হচ্ছে, এটাকে আমরা বলতেছি মানুষ ফুলতে থাকে, বাতাস ঢুকতে থাকবে, ঠিক আছে, ফুলতে থাকে। এবং এরকম চাপ দিলে হচ্ছে তার যে বুকের এখানে চাপ দিলে, ঠিক আছে, যেমন স্পঞ্জের মধ্যে দিলে যেরকম হয় প্যাচ প্যাচ একটা সেরকম পাওয়া যায়, বোঝা যায় এটার ভিতরে বাতাস ঢুকে গেছে। সো এই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে নিউমোথোরাক্স। সো নিউমোথোরাক্স যদি হয় সেক্ষেত্রে হতে পারে হাইড্রোথোরাক্স যদি হয়, অর্থাৎ যদি প্লুরাল ক্যাভিটিতে হচ্ছে রক্ত ঢুকে যায়, পানি ঢুকে যায়, অথবা হচ্ছে হিমোথোরাক্স যদি হয়, অর্থাৎ যদি এটার ভিতরে ব্লাড ঢুকে যায়। সো প্লুরাল ক্যাভিটির ভিতরে যদি বাতাস ঢুকে যায়, পানি ঢুকে যায়, অথবা ব্লাড ঢুকে যায়, সেক্ষেত্রে নিউমোথোরাক্স, হাইড্রোথোরাক্স অথবা হিমোথোরাক্স এগুলোর কারণে হলেও কিন্তু হচ্ছে আমার এই হচ্ছে ভেন্টিলেশন হবে না। আর কি হবে, ভেনাস অ্যাডমিক্সচার যদি হয়, ইনক্রিজ ভেনাস অ্যাডমিক্সচার, তার মানে কি, যদি আমার হচ্ছে আর্টারি ভেনাসের যে ব্লাডের যে ব্লাড আছে তাদের মধ্যে যদি অ্যাডমিক্সচার বেড়ে যায়, অ্যাডমিক্সচার বেড়ে যাওয়ার ফলে কি হবে, স্বাভাবিকভাবে অক্সিজেন এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই যে দুই ধরনের অক্সিজেনযুক্ত ব্লাড, কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড মিক্স হওয়ার কারণে প্রেশার অফ অক্সিজেন এমনি কমে যাচ্ছে, সেটার কন্ডিশনে যদি হয় তাহলে ইনক্রিজ ভেনাস অ্যাডমিক্সচার, তাহলে EFG, জি হচ্ছে ইনক্রিজড ভেনাস অ্যাডমিক্সচার, ঠিক আছে, যেমন ব্রঙ্কিয়াক্টাসিসও হবে, ব্রঙ্কিয়াক্টাসিস। হ্যাঁ, তাহলে যদি আর্টারিয়াল ভেনাসের যে সেটা যদি আমার কোনো কারণে হচ্ছে মিক্সচার হয়ে যায়, আর্টারি ভেনাস ফিস্টুলা বা এই ধরনের কিছু হয়, সেই কারণে কিন্তু হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনযুক্ত ব্লাডের মিক্সচারের কারণে অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশার সেটা কিন্তু ডিক্রিজ করে যাবে এবং সেক্ষেত্রেও কিন্তু হাইপোক্সিয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে 4 নম্বর কজ, এটা রেসপিরেটরি ডিসঅর্ডার ছিল, কী কারণে, ইনঅ্যাডিকুয়েট অক্সিজেনেশন। এবং মনে রাখতে হবে হাইপোক্সিয়া কোন পর্যন্ত, অ্যাটমসফিয়ার থেকে ব্লাডে ঢোকা পর্যন্ত, এই সময় যে এইটুকু যে এটা, সেটা হচ্ছে হাইপোক্সিয়ার কারণে হবে। অ্যাটমসফিয়ার থেকে ব্লাডে ট্রান্সপোর্ট হওয়ার আগ পর্যন্ত যে স্টেপগুলো আছে, সেই স্টেপের জন্য ওখানে প্রবলেম হলে হাইপোক্সিয়া হবে। তাহলে 4 নম্বর কজটা বললাম কি, কার্ডিয়াক কজ। তাহলে কার্ডিয়াক 4, ডি কার্ডিয়াক ডিসঅর্ডার্স, ঠিক আছে, এটা কিন্তু হাইপোক্সিয়া নিয়েই কথা বলতেছি। তাহলে কার্ডিয়াক ডিসঅর্ডার্স যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার মানে দুটো হার্টই ফেলিয়ার হয়ে যাবে, তখন আর হচ্ছে হার্ট কাজ করতে পারবে না, পাম্পিং অ্যাকশন হচ্ছে না, ফলে ব্যাকফ্লো হচ্ছে, ফলে ব্যাকফ্লোর কারণে হচ্ছে লাংসে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন হচ্ছে, পানির এখানে পরিমাণ হচ্ছে, তখন হচ্ছে অ্যালভিওলার ভিতরে ফ্লুইড ঢুকে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি CCF, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। এবং এটাও একটা কারণ যেটা হচ্ছে ডিফিউশন হতে দিবে না। সো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার যে কারণে হচ্ছে হার্ট তো পাম্পই করতে পারছে না, সো হার্টে পাম্প করতে পারতেছে না, তার মানে হচ্ছে আমার স্ট্রোক ভলিউম যাচ্ছে না, স্ট্রোক ভলিউম যাওয়া গেলে কী হবে, ব্লাড পরিমাণ থাকবে না, ব্লাড না হলে হিমোগ্লোবিন থাকবে না, হিমোগ্লোবিন আর না থাকলে কী হবে, অক্সিজেনের ট্রান্সপোর্ট কমে যাবে। সো আলটিমেটলি যত কিছুই দেওয়া হোক, অক্সিজেন ঠিক লাগলে, আমার ভেন্টিলেশন ঠিক থাকলেও কোনো লাভ হবে না, যদি কার্ডিয়াক ডিসঅর্ডার থাকে তাহলে হাইপোক্সিয়া ডেভেলপ করবে। সো কার্ডিয়াক ডিসঅর্ডার, সো এই পর্যন্তই ছিল আমাদের হাইপোক্সিয়া। আশা করি সবাই বোঝা গেছে। এরপরে যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে, তাহলে হাইপোক্সিয়ার যেটা ক্যারেক্টারিস্টিক ফিচার কি, ক্যারেক্টারিস্টিক ফিচারই হচ্ছে শুধু যে অক্সিজেন, ঠিক আছে, রিডিউসড অক্সিজেন কোনখানে আসা, ব্লাডে আসতে পারতেছে না, রিডিউসড অক্সিজেন ইন ব্লাড, এটাই হচ্ছে হাইপোক্সিয়ার হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার। আদার সব কিছু কিন্তু নর্মাল আছে। তাহলে এরপরে যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া, নাম দেখেই বোঝা যায় অ্যানিমিয়ার কারণে হাইপোক্সিয়া হচ্ছে। তাহলে হাইপোক্সিয়া ইজ এ কন্ডিশন, অ্যানিমিক হাইপোক্সিয়া ইজ এ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ইনএবিলিটি অফ ব্লাড টু ক্যারি এনাফ অক্সিজেন, ঠিক আছে, অর্থাৎ এনাফ অ্যামাউন্ট অফ অক্সিজেন ব্লাড ক্যারি করতে পারছে না, সেটাকে আমরা বলতেছি অ্যানিমিক হাইপোক্সিয়া, ঠিক আছে। তাহলে কী হতে পারে অ্যানিমিক হাইপোক্সিয়া, তাহলে ওইদিকে হাইপোক্সিয়া নেই, আমার অ্যাটমসফিয়ারে অক্সিজেন আছে, অক্সিজেন হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক দিয়ে সুন্দর করে আসছে, সুন্দর করে ডিফিউশন হয়ে ব্লাডে গেছে,
তার মানে হাইপক্সিয়া নাই। ঠিক আছে, কিন্তু এখন ব্লাড এই অক্সিজেনটাকে, হার্টও ভালো আছে, পাম্প করছে, তাহলে এখন ব্লাড এই অক্সিজেনটাকে ক্যারি করে নিয়ে যেতে পারছে না। কী কারণে ক্যারি করে নিয়ে যেতে পারবে না? তাহলে আমরা যদি একটু চিন্তা করি, ব্লাডে ক্যারি করার জন্য কী করতে হবে? অক্সিজেন হয় হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, আর হচ্ছে ব্লাডের ডিফিউজ, অবশ্যই আমরা জানি 97% ব্লাড হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যায়, আর 3% হচ্ছে ডিজলভ স্টেটে যায়। এখন যদি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে হলে তাকে কিন্তু হবে আরবিসির পরিমাণ ঠিক থাকতে হবে, হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক থাকতে হবে। হিমোগ্লোবিনের পরিমাণ শুধু ঠিক থাকলে হবে না, হিমোগ্লোবিনের ক্যারেক্টার যেটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন সেটা ঠিক থাকতে হবে, হিমোগ্লোবিনের চেইনগুলো ঠিক হতে হবে, হিমোগ্লোবিন ঠিক মতো তৈরি হতে হবে। আরেকটা হচ্ছে আরবিসি, নর্মাল আরবিসি হতে হবে, অ্যাবনর্মাল টাইপের আরবিসি যেটা আছে, যতগুলো আছে সেগুলো হতে পারবে না, কারণ তাতে আর হচ্ছে আরবিসি ভেঙে যাওয়ার চান্স থাকে। সবগুলো কারণেই কিন্তু অ্যানিমিক হাইপক্সিয়া হতে পারে। ঠিক আছে, আর কি অক্সিজেন ছাড়া অন্য কোনো গ্যাস নেই যেটা হচ্ছে অক্সিজেনকে সরিয়ে দিয়ে তার হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতেছে। এই কারণগুলো হচ্ছে অ্যানিমিক হাইপক্সিয়ার জন্য কারণ হতে পারে। তাহলে কোথায় কী করতে পারবো? প্রথম হচ্ছে ডিক্রিজ, যেমন তাহলে অ্যানিমিক হাইপক্সিয়া প্রথম হচ্ছে ডিক্রিজড অ্যামাউন্ট অফ কি আরবিসি, ডিক্রিজড অ্যামাউন্ট অফ আরবিসি। কোনো কারণে আরবিসির পরিমাণ কমে গেল। স্বাভাবিক আরবিসির পরিমাণ যখন কমে যাবে তখন তার ভিতরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে। হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ডিং কমে যাচ্ছে, তার মানে অক্সিজেন কম ট্রান্সপোর্ট হচ্ছে। কী কারণ হতে পারে? বোন ম্যারোতে যদি সমস্যা হয়, যেটা তৈরি করছে সেই বোন ম্যারো, সেই বোন ম্যারো যদি ডিপ্রেশন থাকে, যেটা বোন ম্যারো ডিপ্রেশন যদি হয়, আরবিসি তৈরির জন্য যে ফ্যাক্টরগুলো আছে ডিপ্রেশন কারণে হতে পারে। আরবিসি তৈরি করার জন্য ফ্যাক্টর যেগুলো আছে সেই ফ্যাক্টরগুলো যদি ডিক্রিজ থাকে, কোনো কারণে যদি আমাদের হেমোরেজ হয়, অনেক আমরা জানি অ্যাকুট হেমোরেজে অনেক ব্লাড লস হয়ে যায়, অথবা ক্রনিক হেমোরেজ হচ্ছে, সেক্ষেত্রে সেই হেমোরেজ যদি থাকে, সব কারণে যখন আরবিসি কাউন্ট কমে যাবে তখন কিন্তু হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে অক্সিজেন পরিমাণ কমে যাবে। এরপরে হচ্ছে আরবিসির পরিমাণ ঠিক আছে, কিন্তু হিমোগ্লোবিন যে তৈরি করছি আমরা, ঠিক আছে, 2 নম্বরটা এটার আন্ডারে, অ্যানিমিক হাইপক্সিয়ার আন্ডারে, ঠিক আছে। তাহলে ডিক্রিজ নাম্বার অফ আরবিসি। 2 নম্বরটা হচ্ছে কি ডিক্রিজ হিমোগ্লোবিন কন্টেন্ট। তাহলে ডিক্রিজ হিমোগ্লোবিন কন্টেন্ট, কোনো কারণে হিমোগ্লোবিনের পরিমাণ করে হচ্ছে কমে গেল, ঠিক আছে। হিমোগ্লোবিনের পরিমাণ করে গেল কিসের কারণে? আরবিসি যে সাইজ শেপ সেগুলো নর্মাল নেই, তাহলে অ্যাবনর্মাল সাইজ শেপ অফ আরবিসি। কেন হবে? অ্যাবনর্মাল সাইজ শেপ, ঠিক আছে, শেপের কারণে। যদি আরবিসি যে অ্যাবনর্মাল শেপ আছে, আমরা যেটা এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়েছিলাম, ঠিক আছে, সেটা এক্সট্রা ইন্ট্রাকর্পাসকুলার কজে, সেখানে হচ্ছে ছিল যে যদি মেমব্রেনের সমস্যা থাকে, যে আরবিসির যে মেমব্রেন সেটার যদি থাকে, সেটার যে শেপ থাকে সেটা যদি স্ফেরিক্যাল থাকে, যেটা বলা হয় হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, এই স্ফেরোসাইট অর্থাৎ স্ফেরিক্যাল হয়ে যাবে। আরবিসি আমরা জানি বাইকনকেভ শেপ, সেটা না হয়ে সে স্ফেরিক্যাল হয়ে যাবে। যদি স্ফেরিক্যাল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সেটা নর্মাল আরবিসি না হয়, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, যদি আরবিসি সাইজ ছোটো হয়ে যায়, যেমন মাইক্রোসাইটিক, যদি আরবিসি সাইজ বড় হয়ে যায়, যেমন ম্যাক্রোসাইট হলো, যেমন বললাম স্ফেরিক্যাল হলো, অথবা কী হলো সিকেল শেপ হলো, তারপরে কি হলো পয়কিলোসাইট, যত ধরনের আছে অ্যাবনর্মালিটি, এগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ ডিক্রিজ হয়ে যায়। অ্যাবনর্মাল সাইজ শেপ যেমন স্ফেরোসাইট যদি হয়, সিকেল সেল, মাইক্রোসাইট, ম্যাক্রোসাইট, যে সাইটেরই হোক না কেন, সবগুলোতে আমরা জানি যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কমে যায়, নর্মাল অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন থাকতে পারে না, ঠিক আছে। সেক্ষেত্রে ডিক্রিজ অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন থাকে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে হিমোগ্লোবিনের কন্টেন্ট না, যদি হিমোগ্লোবিনটা অল্টার তৈরি হয়, অর্থাৎ যে নর্মাল আমার 2 আলফা 2 বিটার যে নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের জায়গায় যদি অন্য হিমোগ্লোবিন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে হাইপক্সিয়া হবে, কারণ সেই হিমোগ্লোবিন যথেষ্ট পরিমাণ অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারবে না এবং নিয়ে যেতে পারবে না। তাহলে ফর্মেশন অফ অল্টার্ড হিমোগ্লোবিন, 3 নম্বর, ফর্মেশন অফ অল্টার্ড হিমোগ্লোবিন, ঠিক আছে। যদি অল্টার্ড হিমোগ্লোবিন হয়, তাহলে সবাই জানি অল্টার্ড হিমোগ্লোবিন কত হবে, বলা হয়ে থাকে কি কখন হবে,
এটা হয়েছে যদি আমাদের যদি পয়জনিং হয়, সেটা হচ্ছে ক্লোরেটস নাইট্রেটস, হ্যাঁ, ক্লোরেটস নাইট্রেটস, এই যে সাবস্টেন্সগুলো, এগুলো সাবস্টেন্সের সাথে যদি আমার হচ্ছে পয়জনিং হয়, এবং আরেকটা হচ্ছে ফেরিসায়ানেট, ফেরিসায়ানেট, ফেরিসায়ানাইড, ঠিক আছে। তাহলে ফেরিসায়ানাইড, এই সাবস্টেন্সগুলো যদি পয়জনিং হয় তখন হচ্ছে আয়রনটা কি থাকবে, ফেরিক ফর্মে থেকে যায়। আমরা জানি যে হিমোগ্লোবিনের সাথে যে আয়রনটা বাইন্ড হয় সে আয়রন থাকে ফেরাস ফর্মে, বাট এই ক্ষেত্রে আয়রন হয়ে যায় ফেরিক ফর্মে, এবং ফেরিক ফর্মে আয়রন ইন ফেরিক ফর্ম, এটা হয় ক্লোরেটস নাইট্রেট ফেরিসায়ানেট পয়জনিং। পয়জনিং আয়রন থাকে কি, আয়রন ইন ফেরিক ফর্ম, ফেরিক ফর্মে থাকবে রাদার দেন ফেরাস ফর্ম। তাহলে কি হবে, হিমোগ্লোবিন যে নর্মাল ফেরাসের সাথে বাইন্ড করতো তার সেইটা হবে না, তখন এই হিমোগ্লোবিন যেটা হবে সেটার নাম হবে ফেরিক ফর্মে থাকবে, এবং ফেরিক ফর্মে তখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে ম্যাট হিমোগ্লোবিন, ঠিক আছে। এটা তৈরি করবে কি হচ্ছে ম্যাট হিমোগ্লোবিন, ম্যাট, ঠিক আছে, ম্যাট হিমোগ্লোবিন, ঠিক আছে। ম্যাট হিমোগ্লোবিন কী করতে পারে, অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে না, ফলে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে না। তাহলে নাইট্রেট, সালফাইড এবং হচ্ছে ফেরিসায়ানাইড যদি ক্লোরাইডস, নাইট্রেটস এবং ফেরিসায়ানাইড যদি পয়জনিং হয়, সেক্ষেত্রে এরা হচ্ছে ফেরিক ফর্মে, আয়রনকে ফেরিক ফর্মে রাখবে, এবং ফেরিক আয়রন যখন অক্সিজেন হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে তখন তো এটা তৈরি করবে মেট হিমোগ্লোবিন। এই মেট হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেনের সাথে ক্যারি করতে পারে না। তারপরে কি হচ্ছে, সব কিছুই ঠিক আছে কিন্তু কোনো পয়জনিং নেই বা অন্য কিছু, আরবিসি ঠিক আছে, হিমোগ্লোবিন ঠিক আছে, কিন্তু অন্য গ্যাস আছে। তাহলে কম্বিনেশন অফ আদার গ্যাস রাদার দেন অক্সিজেন। তাহলে যদি আমার কার্বন মনোক্সাইড থাকে, তাহলে কার্বন মনোক্সাইড গ্যাস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কী করবে, সে অক্সিজেনকে সরে কার্বন মনোক্সাইডের সাথে বাইন্ড করবে। তাহলে নাম্বার 4, কম্বিনেশন অফ আদার গ্যাস, ঠিক আছে, কম্বিনেশন অফ আদার গ্যাসেস বা কম্বিনেশন অফ হিমোগ্লোবিন উইথ দ্য গ্যাসেস আদার দেন অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। কম্বিনেশন অফ হিমোগ্লোবিন combination of hemoglobin with gases other than অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়া অন্য কোনো গ্যাসের সাথে হিমোগ্লোবিন যদি বাইন্ড করে, যেমন কার্বন মনোক্সাইড পয়জনিং, কার্বন মনোক্সাইড যখন পয়জনিং হবে বা হাইড্রোজেন সালফাইড পয়জনিং অথবা নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, তাহলে কার্বন মনোক্সাইড পয়জনিং যদি থাকে, কার্বন মনোক্সাইড পয়জনিং অথবা নাইট্রাস সালফাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো যদি পয়জনিং থাকে তাহলে কি হবে, এদের অক্সিজেনের সাথে বাইন্ড করবে না, এদের সাথে বাইন্ড করে ফেলবে, ফলে অক্সিজেনের যে পার্সেন্টেজ হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং সেটা কিন্তু ডিলেট হবে, ডিক্রিজ হবে, লুজ হবে। তাহলে অক্সিজেন ট্রান্সপোর্ট করার যে ক্যাপাসিটি সেটা ডিক্রিজ করে যাবে, সেক্ষেত্রে আমরা অ্যানিমিক হাইপোক্সিয়া পাবো, ঠিক আছে। তাহলে এই 4টা কারণে অ্যানিমিক হাইপোক্সিয়া হবে। এরপরে হচ্ছে স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া। স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া কি? স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া হচ্ছে আমার অ্যাটমসফিয়ারে অক্সিজেন ঠিক আছে, সেখান থেকে লাংসেও ঠিকমতো আসতেছে, ঠিকমতো ডিফিউশন হচ্ছে, ব্লাডে আসছে, হিমোগ্লোবিন ঠিক আছে, তার সাথে বাইন্ড করে ট্রান্সপোর্ট হচ্ছে, কিন্তু ঠিক আছে, ব্লাডের ফ্লো কোনো কারণে ডিক্রিজ হয়ে আছে অথবা কোনোখানে ব্লাড চলাচল বিঘ্নিত হয়ে আছে, ফলে কি হচ্ছে, ওই জায়গায় অক্সিজেন, এই ব্লাডের যে ফ্লো, ব্লাডের যে সাপ্লাই, ব্লাডের যে হচ্ছে সাপ্লাই সেটা হচ্ছে ডিক্রিজ করে যায়, ডিক্রিজ করে যাওয়ার ফলে অক্সিজেন ডিক্রিজ করে যাবে এবং হাইপোক্সিয়া হবে। এই কন্ডিশনে স্ট্যাং মানে কি, থমকে যাওয়া কোনো একটা জায়গায়, যেমন কি হয় ড্রেনের পানি জমে গেলে যে অবস্থাটা হয় সেরকমই, কোনোখানে ভেনাস অবস্ট্রাকশন হলো, ফলে সেখান দিয়ে আর হচ্ছে ফ্লুইড আমাদের ব্লাড চলাচল করতে পারছে না, ওই জায়গাটা বন্ধ হয়ে গেল, যাতায়াত করতে পারছে না, ফলে হচ্ছে ট্রান্সপোর্ট হতে পারছে না, সেই সব কারণে হচ্ছে যে কারণে হাইপোক্সিয়া হবে সেটা হচ্ছে স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া। তাহলে স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া, স্ট্যাগন্যান্ট মানে কি, স্ট্যাগন্যান্ট মানে
আবদ্ধ, থেমে যাওয়া এক জায়গায়, স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া। স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া বললাম আমরা যদি হচ্ছে ইট ইজ দ্য হাইপক্সিয়া কজড বাই ডিক্রিজড ভেলোসিটি অফ ব্লাড ফ্লো। হ্যাঁ, ইট ইজ দ্য হাইপক্সিয়া ডিউ টু ডিক্রিজড ভেলোসিটি অফ ব্লাড ফ্লো টু দ্য টিস্যু। যদি ভেলোসিটি ব্লাডের ফ্লো যদি কমে যায়, কী কারণে হবে? যদি মনে করি আমরা কেন হবে, তাহলে ব্লাডের ট্রান্সপোর্ট হতে গিয়ে আটকে গেল, কেন হবে? কনজেস্টিভ কার্ডিয়াক ফেল বা হার্ট পাম্প করতে পারছে না, সে কারণে, সেটা একটা কারণ হতে পারে। সিসিএফ ঘটাতে পারলো না, লাংসের মধ্যেই কনজেশন করে ফেলো, সেখানেও স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া হচ্ছে। তারপরে কি হেমারেজ হচ্ছে, তারপরে কি মনে করি ভেসোস্পাজম হচ্ছে, কোনো একটা ভেসোস্পাজম। ভেসোস্পাজম মানে কি? কোনো একটা ব্লাড ভেসেল স্পাজম করে ছোট হয়ে গেলে, ফলে ভেসোকনস্ট্রিকশন হচ্ছে। ভেসোকনস্ট্রিকশন হবে তার মানে এদিক দিয়ে ব্লাড যেতে পারছে না ঠিক মতো, তাহলে ভেসোস্পাজম যদি হয়। তারপরে কি থ্রম্বোসিস যদি থাকে, থ্রম্বোসিস কেমন থাকবে? থ্রম্বোসিস যদি থাকে, থ্রম্বোসিস কি? এই যে আমাদের যে চর্বি জমে গায়ে, হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, বা কোনো কারণে ব্লাড এখানে এসে যদি জমাট বাঁধতে থাকে কোনো একটা ভেসেলের গায়ে, এরকম একটা দলার মতো তৈরি হয়, এটাকে বলা হয় থ্রোম্বাস এবং কন্ডিশনটাকে বলা হয় থ্রম্বোসিস। এখন যদি এরকম ভেসেলের গায়ে এরকম করে একটা জায়গা হচ্ছে বড় হতে থাকে, চর্বি এবং অন্যান্য জিনিস মিলে, ক্লটিং ফ্যাক্টর মিলে যদি এরকম একটা জমে থাকে, স্বাভাবিকভাবে এখান থেকে যে ব্লাডটা আসতেছিল সেই ব্লাডের কিন্তু ফ্লো ব্যাহত হলো, রাস্তা বন্ধ, তার মানে সে তখন তাকে এরকম চিকন দিয়ে যেতে হবে একটু 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 করে। তাহলে এই জায়গাটায় যে হচ্ছে আমার দ্বারা হাত পা যা থাকুক না কেন, সেটার হচ্ছে সাপ্লাই ডিক্রিজ হয়ে যাবে, সেখানে এইখানে কিন্তু লোকাল হাইপক্সিয়া শুরু হয়ে যায়। লোকাল হাইপক্সিয়া হচ্ছে, এটা জেনারেল না, এটা লোকাল হবে, ঠিক আছে? যদি একটা ভেসেলের মধ্যে এরকম থাকে সেক্ষেত্রে, পালমোনারিতে হলে সেক্ষেত্রে জেনারেল হওয়ার সম্ভাবনা থাকে। তো যদি অ্যাম্বোলিজম এরকম হয়, থ্রোম্বাস যদি হয়, যদি কোনো একটা ভেসেলের গায়ে থ্রোম্বাস তৈরি হয়, সেক্ষেত্রে হাইপক্সিয়া হবে। আরেকটা হলো অ্যাম্বোলিজম। অ্যাম্বোলিজম কখন? এই যে থ্রোম্বাসটা ব্লাডের ফ্লোর কারণে যদি ছটকে যায়, সরে যায়, এবং সরে গিয়ে আমার হচ্ছে আমার রক্তের মাধ্যমে শরীরে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে গিয়ে কোথাও গিয়ে আটকে যাবে, এটাকে বলা হয় এম্বোলাস। হ্যাঁ, এবং এম্বোলাস হচ্ছে ডেঞ্জারাস। সেই এম্বোলিজমের কারণে, অ্যাম্বোলিজম যদি হয়, সেই অ্যাম্বোলিজম গিয়ে দেখা যায় পালমোনারি যে এরিয়া আমার ব্লাড যাচ্ছে সেখানে গিয়ে আটকে গেল, ফলে রেসপিরেশনে যে আমাদের ব্লাড যে হচ্ছে আলটিমেটলি লাংসে যাবে এবং অক্সিজেনেশন হবে, সেটাই হতে পারবে না, সেইটাই হচ্ছে। তাহলে অ্যাম্বোলাস যদি থাকে, তাহলে থ্রোম্বোসিস আর হচ্ছে অ্যাম্বোলিজম। তাহলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ভেসোস্পাজম, থ্রোম্বোসিস, অ্যাম্বোলিজম, শক, সার্জিক্যাল শক, সার্জিক্যাল শক বলা চলে। তাহলে এই সব কারণে স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া হবে। লাস্ট অফ অল যেটা আমাদের, সেটা হচ্ছে হিস্টোটক্সিক হাইপক্সিয়া। নাম শুনলেই বোঝা যায়, হিস্টো মানে সেল, টক্সিক মানে সেলটা টক্সিক হয়ে গেছে, অর্থাৎ আমার অ্যাটমসফিয়ারে ভালো আছে, রেসপিরেটরি ট্র্যাক ঠিক আছে, ডিফিউশন ঠিক আছে, অক্সিজেন ব্লাড দিয়ে ট্রান্সপোর্ট হয়ে ঠিক মতো যাচ্ছে, কোনো ধরনের ফ্লোর কোনো সমস্যা নাই, ঠিক মতো টিস্যুতে পৌঁছে গেছে। কিন্তু সেল যেটা আছে, সে সেলের ভিতরে কেউ বসে আছে যে দুষ্টু, এবং যে সে হচ্ছে সেলের যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলোকে কাজ করতে দিচ্ছে না, ফলে অক্সিজেনকে সেল ইউটিলাইজ করতে দিচ্ছে না। এইটাকে আমরা বলতেছি হিস্টোটক্সিক হাইপক্সিয়া। Histotoxic hypoxia. Histotoxic hypoxia is a type of hypoxia produced by inability of tissue to utilize oxygen. Inability of the tissue to utilize oxygen. টিস্যুটা অক্সিজেন ইউটিলাইজ করতে পারে না, কী কারণে? ডিউ টু সায়ানাইড অর সালফাইড পয়জনিং। কজ কি? কজ হচ্ছে সায়ানাইড পয়জনিং, সালফাইড পয়জনিং। সালফাইড পয়জনিং কী হয়? সায়ানাইড এবং সালফাইড পয়জনিং, এই পয়জনিং যদি হয়, এরা কি করে? এরা সেলের ভিতরে যে অক্সিডেটিভ এনজাইম আছে, ঠিক আছে, এবং হচ্ছে এনজাইম আছে, সেটাকে হচ্ছে সেলুলার যে অক্সিডেটিভ এনজাইম আছে সেটাকে ডিস্ট্রয় করে দেয়। সো ইট ডিস্ট্রয় দ্য অক্সিডেটিভ এনজাইম, এবং তার সাথে সাথে প্যারাসিলাইসিস করে দেয় কাকে? সাইটোক্রোম অক্সাইডেজ যে সিনথেজ আছে, সেই সাইটোক্রোম অক্সাইডেজ সিনথেজটাকে প্যারালাইসিস করে দেয়, ফলে হচ্ছে আমার যে অক্সিজেনের ইউটিলাইজেশন সেটা হতে পারে না। সো যেটা কি বললাম আমরা, যে হিস্টোটক্সিক হাইপক্সিয়া হয় সায়ানাইড পয়জনিংয়ের জন্য অথবা সালফাইড পয়জনিংয়ের জন্য। এবং সায়ানাইড এবং সালফাইড যখন সেলের ভিতরে যায়, এরা হচ্ছে সেলের যে অক্সিডেটিভ এনজাইম আছে সেটাকে ডিস্ট্রয় করে দেয়, সাইটোক্রোম অক্সাইডেজ যে হচ্ছে সিনথেজ আছে সেটাকে হচ্ছে কাজ করতে দেয় না, আলটিমেটলি অক্সিজেন কোনো ইউটিলাইজ করতে পারে না সেল, সেটাকে আমরা বলছি হিস্টোটক্সিক হাইপক্সিয়া। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সমস্যা কি? আমি যতই অক্সিজেন দেই না কেন কোনো লাভ নেই, কারণ হচ্ছে অক্সিজেন
হচ্ছে কোনোভাবেই সেলের ভিতরে কাজ করতে পারবে না। সো ইফেক্টস অফ হাইপক্সিয়া, তাহলে এটা হচ্ছে আমরা এক একটা হাইপক্সিয়া এবং হাইপক্সিয়ার কারণগুলো জানলাম। এখন হচ্ছে হাইপক্সিয়ার ইফেক্ট কি? ইফেক্ট অফ হাইপক্সিয়া, ইফেক্টস অফ হাইপক্সিয়া। হাইপক্সিয়ার ইফেক্টস কি? হাইপক্সিয়ার ইফেক্টকে আমরা ইমিডিয়েট ইফেক্ট, ডিলেড ইফেক্ট এগুলো বলতে পারি। ইমিডিয়েট ইফেক্টের মধ্যে কী কী থাকবে? একটা হচ্ছে ব্লাডের ওপর ইফেক্ট। কী কারণে হবে? যখনই হাইপক্সিয়া হয় আমরা সবাই জানি হাইপক্সিয়া স্টিমুলেট করে ইরিথ্রোপয়েটিন সিক্রেশন করা, ইংরেজি কিডনিকে স্টিমুলেট করে ইরিথ্রোপয়েটিন সিক্রেশন করে, ফলে কী হবে? আরবিসি প্রোডাকশন। এটা কিছু বেনিফিশিয়াল ইফেক্ট আছে, সেটা হচ্ছে আরবিসি সেল বাড়বে। কেন কি? এটা বুঝতে হবে যে যখনই হাইপক্সিয়া হবে সেলের ভিতরে অক্সিজেন যাবে না, বডি সব রকম চিন্তা করবে যে কীভাবে আমি অক্সিজেন বাড়াতে পারি। অক্সিজেন বাড়াতে হলে তাহলে অক্সিজেন থাকে কোথায়? আরবিসির ভিতর, তাহলে আমি আরবিসির সংখ্যা বাড়াতে পারি। আবার কি ব্লাডের ভিতর দিয়ে যাবে, তাহলে হচ্ছে যদি আমি পাম্প করলে হার্ট পাম্প করবে তারপরে যাবে, তাহলে হার্টের যদি পাম্পিং অ্যাকশন বাড়াতে পারে। আমি যদি রেসপিরেশন বেশি বেশি নেই তাহলে অ্যাটমসফিয়ার থেকে বেশি বেশি অক্সিজেন যাবে। অর্থাৎ বডি সবভাবে চেষ্টা করবে অক্সিজেনটাকে বাড়ানোর জন্য, ঠিক আছে, হাইপক্সিয়া হলে। তো প্রথম কাজ যেটা থাকবে সেটা হচ্ছে যখনই হাইপক্সিয়া হবে, আমরা জানি হাইপক্সিয়া একটা ডিরেক্ট স্টিমুলেটর টু দ্য কিডনি ফর প্রোডাকশন অফ ইরিথ্রোপয়েটিন, এবং ইরিথ্রোপয়েটিন তখন হচ্ছে বোন ম্যারোতে যাবে এবং আরবিসি প্রোডাকশন করবে। আরবিসি তো সাথে সাথে চলে আসে না, আরবিসি তৈরি হতে সময় লাগে। সেজন্য আমরা হচ্ছে আরবিসি এবং হচ্ছে রেটিকুলোসাইট, ইম্যাচিউর আরবিসিও কিছু হচ্ছে আমরা হচ্ছে ব্লাডের মধ্যে চলে আসবে। সো এটা স্টিমুলেট করবে ইরিথ্রোপয়েটিন সিক্রেশন এবং আলটিমেটলি হচ্ছে রেড সেল প্রোডাকশন করবে, ঠিক আছে, যাতে অক্সিজেন ক্যারির ক্ষমতা বাড়ে আরবিসি সেলের সংখ্যা বাড়ার মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর ইফেক্ট। ওই যে বললাম বডি প্রথমে চিন্তা করবে যদি আমি বেশি বেশি পাম্প করি, বেশি বেশি পাম্প করলে আমি বেশি বেশি অক্সিজেন পাঠাতে পারবো। সেই জন্য প্রথমে কী করে যাবে? এটার হচ্ছে কার্ডিয়াক আর ভেসোমোটর সেন্টারগুলোকে রিফ্লেক্স স্টিমুলেশন হয়, এবং রিফ্লেক্স স্টিমুলেশনের কারণে হচ্ছে রেসপিরেটরি রেট, ফোর্স অফ কন্ট্রাকশন এগুলো বেড়ে যাবে। কিন্তু ঠিক আছে, কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু এই রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে প্রথম দিকে যেটা হবে সেটা হচ্ছে ব্লাড প্রেশার কিন্তু বাড়াবে, কিন্তু লেটার পার্টে গিয়ে কিন্তু এগুলি সব ডিক্রিজ হয়ে যাবে। কারণ সে কুলাতে পারবে না, যখন এই পাম্পিং অ্যাকশন দিয়ে কুলাতে পারবে না তখন হার্ট রেট কমে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। সো প্রথম দিকে আমরা হচ্ছে পজিটিভ ইফেক্ট পেলেও তারপরে কিন্তু গিয়ে আমরা সব কম নেগেটিভ পাবো। অর্থাৎ প্রথম দিকে আমার হার্ট রেট বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, ব্লাড প্রেশার বাড়ছে, কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা দেখছি ধীরে ধীরে কী হচ্ছে? ব্লাড প্রেশার, হার্ট রেট কমে যাচ্ছে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাচ্ছে, প্রেশার কমে যাচ্ছে। রেসপিরেশনের ক্ষেত্রে একই ব্যাপার। রেসপিরেশনের প্রথম দিকে মনে হবে আমরা বেশি বেশি রেসপিরেশন নিব, কারণ তাহলে বেশি অক্সিজেন আসবে, তাহলে রেসপিরেশন রেট বাড়া যাচ্ছে। কিন্তু রেসপিরেশন রেট বাড়ার ফলে কী হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যায়। তাহলে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড যখন ওয়াশ আউট হয়ে যাবে তখন রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করার কেউ থাকবে না, কমে যাবে। স্টিমুলেশন কমতে যখন একেবারে ওয়াশ আউট হয়ে যাবে কেউই থাকবে না। সো তখন কী হবে? প্রথম দিকে ট্যাকিপনিয়া হবে, পরে হচ্ছে ব্র্যাডিপনিয়া হবে, ব্র্যাডিপনিয়া হবে, অ্যাপনিয়া হবে, ঠিক আছে। অ্যাবনর্মাল শ্যালো ব্রিদিং হতে পারে, তারপর পিরিয়ডিক ব্রিদিং হতে পারে, অর্থাৎ হাইপার ভেন্টিলেশন নাই, এরকম কন্ডিশনও হতে পারে। সো ইফেক্ট অফ রেসপিরেশন, তাহলে প্রথমে আমরা ইফেক্টস অফ হাইপক্সিয়া কী বললাম? ইফেক্ট অন ব্লাডের উপর ইফেক্ট বললাম আমরা যে ইরিথ্রোপয়েটিন বেড়ে আরবিসি প্রোডাকশন বাড়াবে। তারপরে গেলাম ইফেক্ট অন সিভিএসের উপর প্রথম দিকে হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, প্রেশার বাড়বে, পরে গিয়ে কমে যাবে। ইফেক্ট অন রেসপিরেশনে যেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের উপর যে কাজ সেটা হচ্ছে প্রথমে রেসপিরেশন বাড়বে, এরপরে হচ্ছে রেসপিরেশন কমে যাবে, ইফেক্ট অফ রেসপিরেশন কমে যাবে। তারপরে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের উপর কাজ কি? ঠিক আছে, ডাইজেস্টিভ সিস্টেমের ওপর কাজ কী করবে? ডাইজেস্টিভ সিস্টেমের ওপর যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে যখনই হাইপক্সিয়া হবে, ঠিক আছে, তখনই হচ্ছে কি হবে? যেহেতু অক্সিজেন কমে যাচ্ছে, কি অক্সিজেন কেন লাগবে? অক্সিজেন লাগবে হচ্ছে খাবার ভাঙার জন্য। তা যেহেতু অক্সিজেন কম, তাহলে যদি আমি কম খাবার খাই তাহলে হচ্ছে আমার অক্সিজেন ইউটিলাইজ কম হবে, তাহলে আমার কম অক্সিজেন খাবারের ভাঙতে কম হবে, কম অক্সিজেনের প্রয়োজন হয়। এই বুদ্ধিতে হচ্ছে বডির তখন লস অফ অ্যাপাটাইট হবে, অর্থাৎ অরুচি তৈরি হবে। লস অফ অ্যাপাটাইট মানে খাবারের প্রতি অনীহা, অরুচি তৈরি হওয়া। সো লস অফ অ্যাপাটাইট হবে। এছাড়া কি হবে? নশিয়া, ভমিটিং, এই টেন্ডেন্সিগুলো দেখা যাবে, ঠিক আছে। ড্রাই মাউথ হবে এবং কি হবে? গলা শুকিয়ে আসবে, ফিলিং অফ থার্স্ট হবে। তাহলে ইফেক্ট অন ডাইজেস্টিভ সিস্টেমের উপর কী কাজ? ইফেক্ট অন ডাইজেস্টিভ সিস্টেম।
ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেম আমরা বললাম লস অফ অ্যাপাটাইট হবে, নশিয়া হবে, ভমিটিং হবে, ড্রাই মাউথ হবে এবং থার্স্ট হবে, ঠিক আছে। তারপর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর ইফেক্ট অন প্রথমে যাচ্ছে কিডনির উপর আমরা প্রথমে বলেছি যখন হাইপোক্সিয়া থাকবে স্বাভাবিকভাবে কিডনি তখন ইরিথ্রোপয়েটিন সিক্রিট করবে। আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে বডিতে অ্যালকালোসিস ডেভেলপ করার কারণে তখন কিডনি হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনের জায়গায় বাইকার্বনেট সিক্রেশন করতে থাকবে তার যাতে বডির অ্যালকালিনিটি কমতে থাকে। এই অ্যালকালিনিটি কমানোর জন্য বডি তখন হচ্ছে ইউরিনে বাইকার্বনেট সিক্রেশন করবে, আর বাইকার্বনেট এক্সেস সিক্রেশন করার জন্য অ্যালকালাইন ইউরিন তৈরি হবে, ঠিক আছে। তাহলে ইফেক্ট অন কিডনি, ফার্স্ট নাম্বার ইফেক্ট অন রেনাল সিস্টেম, তাহলে ইরিথ্রোপয়েটিন তৈরি করবে, আরেকটা হচ্ছে কি অ্যালকালাইন ইউরিন তৈরি হবে রেনাল সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইফেক্ট অন হচ্ছে 6 নাম্বার ইফেক্ট অন সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি কাজ করবে। ইনিশিয়ালি কিন্তু যখন হাইপোক্সিয়া হয় তখন হচ্ছে অনেকটা অ্যালকোহলিকদের মতো, অর্থাৎ মাতালদের যে অবস্থা হয় সে মাতালদের মতো সিমটম তৈরি হয়। অ্যালকোহলিক যে ইনটক্সিকেশন সেই অ্যালকোহলিক ইনটেকশনের মতো হবে, অর্থাৎ কি হবে এই পার্সনের নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। নিয়ন্ত্রণহীন হয়ে কি করবে সে হচ্ছে যেটা হচ্ছে সেলফ কন্ট্রোল, জেনারেল লস অফ সেলফ কন্ট্রোল, নিজের ওপর কোনো কন্ট্রোল থাকবে না। তারপর কী হবে পেশেন্ট টকেটিভ হয়ে যাবে, খুব রেস্টলেস থাকবে, রুড হবে, মানে তোড়ফোড় করবে, নিজের সাথে কথা বলবে, চিৎকার করতে থাকবে, গান গাইতে থাকবে, কান্না করতে থাকবে, এই সবগুলো সিমটমই হচ্ছে দেখা যাবে, ঠিক আছে। এবং কি হবে ডিসওরিয়েন্টেড থাকবে, ঠিক আছে, তার ব্যালেন্স থাকবে না, ডিসওরিয়েন্টেশন থাকবে, সিচুয়েশনের সাথে সম্বন্ধ থাকবে না, জাজমেন্ট করার ক্ষমতা থাকবে না, মেমোরি ইম্পেয়ার্ড হয়ে যাবে, উইকনেস হবে এবং কোঅর্ডিনেশন থাকবে না, মাসল ফেভ হচ্ছে ফ্যাটিক হয়ে যাবে, ঠিক আছে। এগুলি সবগুলো দেখা যাবে। আমরা যেটা বললাম তাহলে যে ইফেক্ট অন সিএনএস কি অ্যালকোহলিক ইনটক্সিকেশন, যেটা অর্থাৎ অ্যালকোহল বেশি খেলে যেটা হয় সেই সিমটমগুলো হয়। এবং মনে রাখবে মাউন্টেন সিকনেস, অর্থাৎ যারা পর্বতারোহী কেউ যদি খুব তাড়াতাড়ি করে পাহাড়ে আরোহণ করতে থাকে, উঠতে থাকে, বডি অ্যাডাপ্টেশনের সময় না দিয়ে, তাহলে কিন্তু তার এই সিমটমগুলো দেখা দেয়, ঠিক আছে। অ্যালকোহলিক ইনটক্সিকেশনের মতো, অর্থাৎ পার্সনের সেলফের ওপর কোনো কন্ট্রোল থাকবে না, সে হচ্ছে ডিসওরিয়েন্টেড থাকবে, খুব বেশি কথা হয়, টকেটিভ করতে থাকবে, নিজের মনে গান গাচ্ছে, সিঙ্গিং করবে, ক্রাইং করবে, ঠিক আছে, কথা বলবে, রাগারাগি করবে, খুব রুড বিহেভিয়ার থাকবে, কোঅর্ডিনেশন থাকবে না তার কাজে, তার মেমোরি ইম্পেয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। ধীরে ধীরে তার কী হবে মাসল হচ্ছে ফ্যাটিক হয়ে যাবে। এই সবগুলো সিমটম হচ্ছে তার জাজমেন্ট করার ক্ষমতা থাকবে না, জাজমেন্ট করার মানে কোনো কিছু বোঝার কী অবস্থা, কী করতেছে, কেন আসছে, এবং মাউন্টেন সিকনেস ভুলেই যায় যে সে যে পর্বত আরোহণ করতে আসছে বা কিছু, এই জিনিসগুলো তাদের মাথায় থাকে না, ঠিক আছে, সেই জিনিসটা হয়। এটা হচ্ছে সিএনএসের উপর ইফেক্ট। তারপরে হচ্ছে ডিলেড ইফেক্ট অফ হাইপোক্সিয়া, ঠিক আছে। ডিলেড হাইপোক্সিয়া হচ্ছে ডিপেন্ড করে কি হাইপোক্সিয়া কতক্ষণ ধরে শরীরে আছে, কতক্ষণ ধরে আমার বডি হাইপোক্সিক কন্ডিশনে আছে, এটার উপর কন্ডিশনের উপরে কিন্তু লেন্থ অ্যান্ড সিভিয়ারিটি অফ এক্সপোজার অফ হাইপোক্সিয়া। তাহলে হাইপোক্সিয়ার এক্সপোজারের লেন্থ এবং সিভিয়ারিটি কত কমে গেছে আমার অক্সিজেন স্যাচুরেশন, অথবা কতক্ষণ ধরে আমি হাইপোক্সিয়াতে আছি, এর উপর কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু আমার হচ্ছে সিমটমগুলো ডিলেড ইফেক্ট যেগুলো সেই ইফেক্টগুলো আসে, ঠিক আছে। যেমন মাউন্টেন সিকনেসের যে সিমটমগুলো গ্র্যাজুয়ালি যেটা হয় সেগুলো ডিলেড ইফেক্টের মধ্যে আস্তে আস্তে আমরা পেয়ে যেতে পারি। সো এটা হচ্ছে ইফেক্ট অফ হাইপোক্সিয়া। তাহলে ট্রিটমেন্ট অফ হাইপোক্সিয়া কীভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি। হাইপোক্সিয়া মানে অক্সিজেন কম, তাই তো, তাহলে অক্সিজেন থেরাপি। কিন্তু সবখানে কি অক্সিজেন থেরাপি লাগবে না, সবখানে অক্সিজেন থেরাপি প্রয়োজন হয় না বা ইফেক্টিভ হয় না। সহজ কথায় বলা উচিত, আমাদের যেটা সহজ কথায় বলা উচিত সেটা হচ্ছে সবসময় হচ্ছে অক্সিজেন টেনশন হচ্ছে কাজ করে না। তাহলে অক্সিজেন থেরাপি। এবং তোমাদের রিটেন এবং ভাইভাতে তো আমরা জিজ্ঞেস করি যে প্রশ্ন আছে ইজ দ্য ইফেক্ট অফ অথবা রোল অফ অক্সিজেন থেরাপি ইন ডিফারেন্ট টাইপস অফ হাইপোক্সিয়া, রোল অফ অক্সিজেন থেরাপি ইন ডিফারেন্ট টাইপস অফ হাইপোক্সিয়া। তাহলে প্রথমে হচ্ছে হাইপোক্সিক হাইপোক্সিয়া, ঠিক আছে। অক্সিজেন থেরাপি আমরা জানি সোর্সের অক্সিজেনের জন্যই অক্সিজেন থেরাপি, অক্সিজেন নেই সেজন্য আমার হাইপোক্সিক। আমি যদি অক্সিজেন দেই তাহলে কিন্তু হাইপোক্সিয়াই হয়ে যাবে। তাহলে কী হচ্ছে ইফেক্টিভ, ঠিক আছে।
ইফেক্টিভ অক্সিজেন থেরাপি দিলে আমার হাইপক্সিক হাইপোক্সিয়া কন্ডিশনগুলো কভার করা যাবে। কখন করা যাবে না? ওই যে আর্টারিওভেনাস মিক্সচার যদি থাকে সেক্ষেত্রে আমি এমনি দিয়ে কোনো লাভ হবে না। আমার অক্সিজেন থেরাপি অবস্ট্রাকশন যদি এরকম থাকে তাহলে এইভাবে দিব না। ভেন্টিলেশন দিলে অর্থাৎ যদি আমি যেটা ইনটিউবেশন বলা হয় সেরকম যদি কোনো কিছু করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অক্সিজেনেশন করে টিকে রাখতে পারি। কিন্তু হচ্ছে সাধারণত বলি যে আমরা অক্সিজেন দিলে অর্থাৎ সেটাও কিন্তু আমরা বাইরে থেকে অক্সিজেন দিচ্ছি। তো সেক্ষেত্রে বলা হয় যেভাবেই আমরা অক্সিজেন থেরাপি দিই না কেন হাইপক্সিক হাইপক্সিয়ায় কিন্তু অক্সিজেন থেরাপি ইফেক্টিভ, অর্থাৎ আমি কিন্তু রিকভার করা সম্ভব। সেকেন্ড যেটা আমরা বলেছিলাম অ্যানিমিক হাইপক্সিয়া। অ্যানিমিক হাইপক্সিয়াতে যেটা হচ্ছে অ্যানিমিক হাইপক্সিয়া, ঠিক আছে, লেস ইফেক্টিভ। লেস ইফেক্টিভ মানে কি? এটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং যেহেতু হিমোগ্লোবিন কম সেক্ষেত্রে ডিক্রিজ হবে। কিন্তু আমি যদি কোনোভাবে ডিজলভ স্টেটটাকে একটু বাড়াতে পারি, একটু করতে পারি, তাহলে কিন্তু আমার অক্সিজেন নিয়ে ক্ষমতা একটু পার্সেল প্রেশার অসামান্য হলেও বাড়াতে পারি। সেক্ষেত্রে সামান্য এটা হচ্ছে পেশেন্টের বাঁচানোর উপর করে, সার্ভাইভাল অর্থাৎ তাতে যদি জীবন বাঁচে শেষ চেষ্টা, সেরকম একটা বিষয় হচ্ছে রিস্ক বেনিফিট রেশিও দেখে আমরা হচ্ছে যদি করি সেক্ষেত্রে হচ্ছে লেস ইফেক্টিভ মানে সামান্য হয়তো আমরা হচ্ছে কাজ পেতে পারি, ফল পেতে পারি। সাধারণত তেমন কোনো ইফেক্ট হয় না অ্যানিমিক হাইপক্সিয়াতে, ঠিক আছে। স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়াতে তো আমার অক্সিজেন দিয়ে লাভ নেই, কারণ যত অক্সিজেন দেই না কেন তারা তো আর জায়গা মতো পৌঁছাতে পারবে না, যেহেতু স্ট্যাগন্যান্ট আছে। যে জায়গাটায় স্ট্যাগন্যান্ট আছে সেটা যদি আমি সরাতে না পারি সেক্ষেত্রে যদি যেখানে ভেসেল চলাচল হচ্ছে না, ফ্লোটা ঠিক মতো হচ্ছে না, সেটা যদি ঠিক না করতে পারি আমার অক্সিজেন দিয়ে লাভ নেই। তাহলে করে, ঠিক আছে, তাহলে এটা কি হবে? ইফেক্টিভ না, ঠিক আছে, নট ইফেক্টিভ, ঠিক আছে। আর হিস্টোটক্সিক হাইপক্সিয়া, ঠিক আছে, নট ইফেক্টিভ, ঠিক আছে। নো ইউজ, সরাসরি নো ইউজ অফ অক্সিজেন, কারণ কোনো লাভ হবে না অক্সিজেন দিয়ে। অক্সিজেন আমি যাই দেই না কেন টিস্যু যেহেতু তার পয়জনিং আছে সেহেতু কিন্তু টিস্যু হচ্ছে অক্সিজেনটাকে ইউটিলাইজ করতে পারবে না, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ট্রিটমেন্ট অফ হাইপক্সিয়া। পরীক্ষায় যখন আসে সরাসরি বাইরেতে জিজ্ঞেস করে বলবে যে হাইপক্সিক হাইপক্সিয়াতে হচ্ছে অক্সিজেন থেরাপি ফুল ইফেক্টিভ, অ্যানিমিক হাইপক্সিয়াতে সামান্য হতে পারে, বাট বাকি দুটাতে কোনোভাবে ইউজ নাই, নো ইউজ অফ হচ্ছে অক্সিজেন থেরাপি। এখানে অক্সিজেন থেরাপি দিয়ে আমাদের কোনো বেনিফিট নাই। তাহলে হাইপক্সিয়া আমাদের টোটাল যে হাইপক্সিয়া আছে, এই হাইপক্সিয়ার শেষে যেটা বললাম যে এখন নতুন ধরনের আরেকটা হাইপক্সিয়া হয়েছে, সেটা হচ্ছে হ্যাপি হাইপক্সিয়া। যে হাইপক্সিয়াতে আসলে রেসপিরেটরি যে ডিস্ট্রেস যে সিমটমস সেগুলো ছাড়াই হচ্ছে পালস অক্সিমিটার লাগিয়ে দেখা যাচ্ছে যে ওই পার্সনের অক্সিজেন স্যাচুরেশন ফল করে গেছে, অথচ পার্সন বুঝতেই পারছে না, অর্থাৎ হ্যাপি আমি আছি অথচ ভেতরে আমারটা আনহ্যাপি হয়ে আছে। সেই জন্য এটার নাম হচ্ছে হ্যাপি হাইপক্সিয়া। কিন্তু এই হাইপক্সিয়ার কারণ এখন পর্যন্ত হচ্ছে বিজ্ঞানীরা বের করতে পারেনি, যেহেতু করোনা একেবারেই নতুন মহামারী, আর এটার ভ্যাকসিন আর এবং আদার ট্রিটমেন্ট সব কিছু নিয়ে সবাই মাথা ব্যথা খারাপ হয়ে আছে। এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি হ্যাপি হাইপক্সিয়ার কাজ। সো হ্যাপি হাইপক্সিয়া একটা নতুন ধরনের হাইপক্সিয়া। তো হাইপক্সিয়া নিয়ে আমাদের আজকে যে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আরেকটা লেকচারে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।